শুরুতে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম আমাদের লাইভ ক্লাসে। আজকে হচ্ছে আমাদের দেখো কেমিস্ট্রি লাইভ ক্লাস। এক ক্লাসেই খতম, অর্থাৎ আমাদের এক ক্লাসে আজকে কেমিস্ট্রি জাস্ট একটা ক্লাসে আমরা এতগুলো প্রশ্ন সমাধান করবো ইনশাল্লাহ। তোমাদের একদম শেষ মুহূর্তের জন্য যথেষ্ট থাকবে। ওকে, তোমরা সবাই একটু জয়েন করতে থাকো। আমাদের ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা ক্লাসটি সবাই শেয়ার করে দিব, কারণ হচ্ছে আমাদের যত বন্ধু বান্ধবী রয়েছে সকলে যাতে শেষ মুহূর্তে এই ক্লাসটি করে উপকৃত হতে পারে। লাইভ ক্লাসের শুরুতে একটু লেট হয়ে গেছে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে, অত্যন্ত দুঃখিত। বাট ইন দি এন্ড আমাদের ক্লাস শুরু হয়ে গেছে এবং আজকে থেকে আবার রোজাও শুরু। তো মানে আজকে কিন্তু মানে হচ্ছে বুঝতে পারতেছো আমাদের এশার পরে কিন্তু আমাদের ইনশাল্লাহ তারাবি শুরু হচ্ছে। অর্থাৎ আমরা একটা সুন্দর একটা হচ্ছে দিনে আজকে হচ্ছে আমাদের ক্লাসে শুরু করতে যাচ্ছি। তো সবাই একটু চলে আসো দ্রুত। আমি হচ্ছে তোমাদের সবাইকে একটু মেনশন দিয়ে দিচ্ছি, এবং এই লাইভ ক্লাসটি সবাই শেয়ার করে দাও, ঠিক আছে? শেয়ার করে আমাকে কমেন্টে জানাই দাও যে ভাইয়া শেয়ার ডান। লাইভ ক্লাসটা হচ্ছে শেয়ার করে কেয়ার বাড়িয়ে দাও, আমাকে কমেন্টে জাস্ট জানাই দাও যে শেয়ার ডান। কারণ নূর ভাই একটা কথা অলওয়েজ বলি, শেয়ারিং ইজ কেয়ারিং, তাই না? শেয়ারিং ইজ কেয়ারিং, এই জিনিসটা হচ্ছে সবসময় মাথায় রাখবা। ওকে, তো দেখো নূর ভাইয়ের সাথে কিন্তু এটা ওয়ান লাস্ট টাইম, শেষবারের মতো নূর ভাইয়ের সাথে শেষ ক্লাস, কারণ এরপরে তো আর তোমাদের কোনো ক্লাস নাই। তোমাদের হচ্ছে 27 তারিখ আবার ইনশাল্লাহ পরীক্ষা শুরু হবে, তাই না? তো এটা কিন্তু নূর ভাইয়ের সাথে শেষ ক্লাস, রাইট? এটা হচ্ছে নূর ভাইয়ের সাথে শেষ ক্লাস। এরপরে কিন্তু তোমাদের একদম 27 তারিখ পরীক্ষা, ঠিক আছে? তো ওই পরীক্ষাতে তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। তো আজকের আমাদের এই যে কেমিস্ট্রি এক ক্লাসে খতম, অর্থাৎ আমরা শেষ মুহূর্তের জন্য যতটুকু তোমার এমসিকিউ প্র্যাকটিস করানো দরকার সেই এমসিকিউগুলো আজকের ক্লাসে আমরা সলভ করব, বুঝছো? এতে করে কি হবে, তোমার এমসিকিউর প্রতি একটা প্র্যাকটিস হয়ে যাবে, পাশাপাশি তুমি কতটুকু এমসিকিউ পারো সেটাও তুমি বুঝতে পারবা, বুঝছো? কমেন্টে তুমি জানাই দিবা, মানে আমাদের এইখানে আমি যতগুলো এমসিকিউ সলভ করাবো, শুরুতে তুমি এমসিকিউগুলো দেখবা, দেখার পর তুমি যদি আনসারটা পারো তাহলে কমেন্টে জানাই দিবা, বুঝছো? এতে করে তুমি নিজে বুঝতে পারবা যে তোমার প্রিপারেশন কতটুকু হইলো এই কেমিস্ট্রিতে। ওকে, তাহলে আমি একটু তোমাদের সাথে এই লাইভ ক্লাসে শেয়ার করে দিচ্ছি। তোমরা যারা যারা শেয়ার করবা আমাকে কমেন্টে জানিয়ে দাও যে ভাইয়া শেয়ার ডান। ওকে, দেখি কারা কারা ইতিমধ্যে জয়েন করছে আমাদের সাথে। কারা কারা জয়েন করছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বুলবুল? ওকে, আমি আগে হচ্ছে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিই বন্ধুদের সাথে। অল রাইট, আচ্ছা। তোমরা সবাই জয়েন করতে থাকো। হুম, আমাদের যে গ্রুপগুলো সেই গ্রুপগুলোতে আমি হচ্ছে শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, টার্গেট নার্সিং, লাস্ট আওয়ার। আমার কিন্তু শেয়ার করার ডান। শেয়ার করা হচ্ছে আমার ডান ক্লাসটি। ওকে, আচ্ছা। তো দেখো ভাইয়া,
তো দেখো, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, যেখানে হচ্ছে আমরা কেমিস্ট্রি হচ্ছে শুরু করতে যাচ্ছি এখন। আমাদের এই যে কেমিস্ট্রি, ঠিক আছে, আমাদের যে এই আজকের ক্লাসের যে মূল বিষয় কেমিস্ট্রি, এটা হচ্ছে আমাদের বিএসসি যারা নার্সিংয়ে প্রিপারেশন নিতে যাচ্ছ তাদের জন্য। বিএসসি নার্সিংয়ে যারা প্রিপারেশন নিতে যাচ্ছ শুধুমাত্র তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা। জেনারেল সায়েন্সের ক্লাস যারা যারা করতে যাচ্ছ তাদের ক্লাসটা হবে আখি আপু, ওইটা হচ্ছে আমাদের নার্সিং ড্রিমার্স পেজে হচ্ছে। আর এটা হচ্ছে জেনারেল সায়েন্সটা তো ডিপ্লোমাদের জন্য, আর এটা হচ্ছে কেমিস্ট্রি যেটা হচ্ছে বিএসসিদের জন্য। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটা এখন শুরু করতে যাচ্ছি। তোমরা হচ্ছে সবাই অবশ্যই আমাকে জানিয়ে দিবা যে শেয়ার ডান, ঠিক আছে, কমেন্টে জানিয়ে দিবা শেয়ার ডান, কারণ নূর ভাই একটা কথা অলওয়েজ বলি, শেয়ারিং ইজ ক্যারিং। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো শুরুতে আমরা যে এমসিকিউটা নিয়ে আলোচনা করবো, দেখো এমসিকিউটা কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে। তো আজকে আমি তার আগে একটু বলে দেই যে আমাদের এই আজকের ক্লাসে আমরা টোটাল অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করবে। এর আগের ক্লাসগুলোতে কিন্তু নূর ভাই তোমাকে কি দিছে বলো তো, কেমিস্ট্রির উপর সাজেশন দিয়েছিলাম, তাই না? যে যে কেমিস্ট্রিতে কোন কোন অধ্যায়গুলো বেসিক্যালি হচ্ছে গুরুত্বপূর্ণ, যেমন গুণগত রসায়ন গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছে তোমার মৌলের পর্যাবৃত ধর্ম, রাসায়নিক বন্ধন, এই অধ্যায়টাও ইম্পর্টেন্ট, রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়টাও ইম্পর্টেন্ট, এই তিনটা অধ্যায়। তার সাথে পরিবেশ রসায়নটা ইম্পর্টেন্ট, তার সাথে হচ্ছে কি বলতো জৈব রসায়নটা ইম্পর্টেন্ট। মোটামুটি এই 5টা অধ্যায় হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন বেশি আসে। এর বাদে যে অধ্যায়গুলো রয়েছে এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা শুরুতে যে এমসিকিউগুলো সমাধান করব, এই এমসিকিউগুলো তুমি আগে দেখবা, দেখার পর এটার উত্তর যদি তুমি জানো তাহলে অবশ্যই কি করবো বলো তো, কমেন্টে জানাই দিবা, ঠিক আছে? তুমি প্রথমে এমসিকিউগুলো দেখবা, এটার উত্তরটা যদি তুমি বলতে পারো, এটার আনসারটা অবশ্যই কি করবা, শুরুতে কমেন্টে জানাই দিবা। ওকে, একজন সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তাহলে চলো আমরা হচ্ছে এমসিকিউগুলো সমাধান করতে থাকি। কোনটি রূপান্তরিত শিলা, ঠিক আছে, কোনটি রূপান্তরিত শিলা? আমরা যখন আমাদের ক্লাস করেছিলাম লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন 2.0-তে অথবা টার্গেট নার্সিংয়ে, তখন কিন্তু তোমাকে শিলা পড়াইছিলাম, তাই না? তো এই যে শিলাটা কিন্তু দুই ধরনের হয় মূলত, আমরা দেখি একটা হচ্ছে কি বলতো আগ্নেয় শিলা আর একটা পাললিক শিলা। মূলত এই দুইটা বাদেও আরেকটা শিলা থাকে যেটাকে আমরা বলি রূপান্তরিত শিলা। ওই রূপান্তরিত শিলা কোনটা বলতো? কয়লা। কি বলতো? কয়লা। তাহলে এখানে আনসার কি হবে? কয়লা। কারণ কয়লাটা আগ্নেয় শিলা থেকে উৎপন্ন হয়। আগ্নেয় শিলা থেকে যে তোমার হচ্ছে নতুন আরেকটা শিলা কনভার্ট হয় সেটাকে আমরা কি বলি বলতো? কয়লা। তাহলে কয়লাটা কোত্থেকে আসে? আগ্নেয় শিলা থেকে। আগ্নেয় শিলা থেকে, ঠিক আছে? কয়লাটা কোত্থেকে আসে? আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা থেকে আমরা কি পাই? এই যে রূপান্তরিত শিলাটা পেয়ে থাকি, যেটা এক্সাম্পল হচ্ছে কয়লা। এরপরে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের নানান উপাদান আছে, প্রধানত অনেক উপাদান আছে, কিন্তু এর মধ্যে সবথেকে মূল বা মেইন উপাদানটা বা এলিমেন্টটা কি জানো? প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানটা কি বলতো? সেটা হচ্ছে মিথেন। সব থেকে বেশি পরিমাণে থাকে প্রাকৃতিক গ্যাসে কত, কোনটা বলতো? মিথেন। কত পার্সেন্ট? 80% বলা যায়। এই যে মিথেন, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানটা কি? মিথেন। মিথেন সব থেকে বেশি পরিমাণে থাকে, মিথেনের পার্সেন্টেজ অনেক বেশি, ঠিক আছে? বলা যায় যে প্রধান উপাদানগুলোর মধ্যে 80% থাকে মিথেন। কত পার্সেন্ট বলো তো? 80%। 80% থাকে মিথেন। কত? 80%, ঠিক আছে? এইটা আচ্ছা, এটা 40 মনে হচ্ছে, আমি বাংলা যদি লিখে দিই এটা কিন্তু 80% হবে। ওকে, তাহলে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানটা কি হবে বলো তো? মিথেন। এই যে সি হবে আমাদের আনসার, সি হবে আমাদের আনসার। দেখো আজকে কিন্তু আমি অনেকগুলো এমসিকিউ সমাধান করাবো, ঠিক আছে? আমি কিন্তু আজকে অনেকগুলো এমসিকিউ সমাধান করব। তোমরা নিজেরা কি করবা? ওই এমসিকিউগুলোর আনসারগুলো কমেন্টে জানাবা। কমেন্টে কি করবা? জানাবা। এতে করে তুমি নিজেই বুঝতে পারবা যে তুমি কতগুলো এমসিকিউ পারতেছো, ঠিক আছে? যতগুলো পারবা দেখবা তোমার মধ্যে কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে গেছে, ঠিক আছে? তুমি যতগুলো পারবা তোমার মধ্যে কনফিডেন্স লেভেলটা দেখবা অনেক বেড়ে গেছে। আর যদি কোনোটায় দেখবা যে তুমি পারতেছো না বা ভুল হয়েছে, কোনো প্যারা নেই, চিল। যদি তোমার এরকম হয় যে কোনো একটা পারতেছো না, ভুল হচ্ছে, কোনো প্যারা নাই, চিল। কেন? কারণ ওই জিনিসটা তুমি শিখে নিলা পরবর্তীতে, বুঝছো? হতাশ হওয়া যাবে না, কারণ শেষ মুহূর্তের জন্য তোমার মধ্যে অনেক বেশি আত্মবিশ্বাস থাকা লাগবে। এই আত্মবিশ্বাসটাই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছায় দিবে। তুমি যদি আগে থেকে ধরো 1-2টা এমসিকিউ না পারার কারণে হতাশ হচ্ছ বা কোনো একটা ভুল হওয়ার কারণে হতাশ হচ্ছ, এটা কিন্তু তোমাকে পরবর্তীতে ব্যাকফায়ার করবে, বুঝছো? ওকে, তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু কমেন্টে মেনশন দিয়ে দাও যেন তারাও সবাই দ্রুত চলে আসে। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে পরের এমসিকিউতে যাই। বয়েলের সূত্রে কোনটি ধ্রুবক?
আমরা গ্যাসের সূত্র পড়ছি না, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তারপর হচ্ছে গেলুসাকের সূত্র, তাই না? আচ্ছা, এটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্রতে কোনটি ধ্রুবক থাকে এটা জানতে চাইছে। তো বয়েলের সূত্রে কোনটা ধ্রুবক থাকে, দেখো আমি এটা তোমাদেরকে মনে রাখার একটা টেকনিক পড়াইছিলাম। বয়েল শব্দের অর্থ কি? ফোটানো, ঠিক আছে? নাম না, ধরো ইংলিশ বয়েল, BOIL, বয়েল শব্দের অর্থ কি? ফোটানো। এখন ফুটাইতে কি লাগে? তাপ লাগে না, অর্থাৎ তাপমাত্রা লাগে। তাহলে বয়েল দিয়ে মনে রাখবো তাপমাত্রার কথা, যেটা থাকবে কনস্ট্যান্ট। তাহলে বয়েলে কি কনস্ট্যান্ট বলো তো? টেম্পারেচারটা কনস্ট্যান্ট, এই যে এটা, এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে বা ধ্রুবক। বয়েলে কি কনস্ট্যান্ট থাকে বলো তো? টেম্পারেচারটা, ঠিক আছে, টি। তাহলে এখানে আনসার কি হবে? তাপমাত্রা। আনসার কি হবে বলো তো? তাপমাত্রা। বুঝে গেছে? তাহলে বয়েলের সূত্রে তাপমাত্রা বা টিটা কনস্ট্যান্ট থাকে। এরপরে, কোন অক্সাইডটি ক্ষারধর্মী? কোন অক্সাইডটা ক্ষারধর্মী বলো তো? যে অক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে। যে অক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে তাকে আমরা বলি ক্ষারধর্মী অক্সাইড। বুঝছো? তাহলে এখানে কোনটা হবে আনসার বলো? যে অক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে সেটাকে আমরা কি বলি? ক্ষারীয় অক্সাইড। তাহলে এখানে দেখো, এমন একটা অক্সাইড আছে যে অক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে কি করে? ক্ষার তৈরি করে। যেমন এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। কি বলতো? ম্যাগনেসিয়াম অক্সাইড। এই যে এই ম্যাগনেসিয়াম অক্সাইডটা যখন পানির সাথে বিক্রিয়া করবে, যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন হবে বলতো? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে যেহেতু এই অক্সাইডটা, ক্ষারধর্মী অক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে একটা ক্ষার দিচ্ছে, তাহলে এটা কি হবে? একটা ক্ষারধর্মী অক্সাইড। তাহলে আমার এই যে এটা হবে আমাদের আনসার। এখন বাকিগুলো কেন আনসার হলো না? এটা কিন্তু একটা অম্লধর্মী অক্সাইড, P2O5। এটা পানির সাথে বিক্রিয়া করলে ফসফরিক অ্যাসিড দেয়, বুঝছো? আর অ্যালুমিনিয়াম অক্সাইডটা উভধর্মী, এটা শুধু ক্ষার না, এটা অ্যাসিডও ক্ষারও, উভধর্মী, উভধর্মী। আর ম্যাগনেসিয়াম অক্সাইডটা ক্ষার, আর এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে একটা অ্যাসিড, অ্যাসিডিক অক্সাইড বা অম্লীয় অক্সাইড, কারণ এটা পানির সাথে বিক্রিয়া করে একটা অ্যাসিড উৎপন্ন করে। আর এটা কি? এটা হচ্ছে, এটাও অম্লীয়, কারণ এটা পানির সাথে বিক্রিয়া করলে একটা অ্যাসিড দেয়, যেটার নাম কি জানো? ফসফরিক অ্যাসিড। তাহলে শুধুমাত্র ম্যাগনেসিয়াম অক্সাইডটাই ক্ষারীয় অক্সাইড। বি হবে আমাদের আনসার। বুঝা গেছে? বি হচ্ছে আমাদের কি বলতো? আনসার। ওকে, আচ্ছা, পরেরটাতে যাই। নিচের কোনটি ফেরোম্যাগনেটিক মৌল? কোনটি ফেরোম্যাগনেটিক মৌল? দেখো, কোনটা ফেরোম্যাগনেটিক মৌল এটা চিনবো কিভাবে? তো স্পেসিফিকলি তিনটা মৌলই আছে যাদেরকে আমরা ফেরোম্যাগনেটিক বলি। সেটার নাম কি মনে আছে তোমাদের? ফেকোনি, এই যে ফে কো, ফে কো নি। এই যে তিনটা ধাতু বা তিনটা মৌল, এরাই কিন্তু ফেরোম্যাগনেটিক মৌল। আয়রন, কবাল্ট, নিকেল, ঠিক আছে? এদের পারমাণবিক সংখ্যা কত দেখো? আয়রনের হচ্ছে 26, কবাল্টের 27, নিকেল কত? 28। এই যে, তাহলে ফেকোনি, এই তিনটা হচ্ছে ফেরোম্যাগনেটিক মৌল। তাইলে এখানে কোনটা আনসার হবে দেখো তো? কোনটা আনসার হবে? এই যে এ নম্বরটা, কবাল্ট, তাই না? এ নম্বরটা হচ্ছে আমাদের আনসার। এই নম্বরটা কি বলতো আমাদের আনসার? কবাল্ট হচ্ছে কি? ফেরোম্যাগনেটিক মৌল। কবাল্টটা কি বলো? ফেরোম্যাগনেটিক মৌল, ঠিক আছে? ফেকোনি, আয়রন, কবাল্ট, নিকেল। তো এখানে কবাল্টটা হচ্ছে আমাদের ফেরোম্যাগনেটিক মৌল। ডান? আচ্ছা, এরপরে ক্লোরিন কোন ব্লকের মৌল? ঠিক আছে, আমরা তো জানি যে পর্যায় সারণীটাকে চারটা ব্লকে ভাগ করা যায়। কয়টা ব্লকে বলো তো? চারটা ব্লক। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। এখন ক্লোরিন কোন ব্লক হবে এটা বুঝবো কিভাবে? দেখতে হবে যে ক্লোরিনের শেষ ইলেকট্রনটা কোন অরবিটালে গেছে। ক্লোরিনের শেষ ইলেকট্রনটা যে অরবিটালে যাবে সেটা সেই ব্লকের মৌল হবে। তাহলে ক্লোরিনের ইলেকট্রোমিনাসটা করো। ক্লোরিন হচ্ছে 17। ক্লোরিন হচ্ছে কি বলতো? 17। 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এই যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। তো এই ক্লোরিনের 17তম ইলেকট্রনটা গেছে পিতে, ঠিক আছে? কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটা যে অরবিটালে যায় সেটা সেই ব্লকের মৌল হয়। কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ ইলেকট্রনটা যে অরবিটালে যাবে সেটা সেই ব্লকের মৌল হবে। তাহলে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, 17তম ইলেকট্রনটা দেখো পিতে গেছে, তাহলে এটা হবে পি ব্লকের মৌল, রাইট? তাহলে এটা হবে কি? পি ব্লকের মৌল, পি ব্লক, ঠিক আছে? তাহলে আনসার হচ্ছে পি ব্লকের মৌল। এই যে, ওকে, আনসার কি আসতেছে? পি ব্লকের মৌল। বুঝা গেছে? পি ব্লকের মৌল। দেখি কারে কারে সঠিক আনসার দিচ্ছে।
দেখি, হাজেরা, নিশমা, খুরশেদ, আশা, মিথিলা, ফাহমিদা, ফাতেমা, আতিয়া, ভেরি গুড, তোমাদের আনসার সঠিক হয়েছে। পি ব্লক হবে এটার আনসার, ভেরি গুড। আমরা হচ্ছে পরেরটাতে যাই, যে বলছে যে 3D অরবিটালের পরে কোনটিতে ইলেকট্রন প্রবেশ করে। 3D এর পরে কে আসে, দেখো নর্মালি বুঝাই যায় যে 3D এর পরে কে আসবে। আমি যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এরপরে 4s2, তাই না? এরপরে 3D, তাহলে 3D এর পরে কে আসবে বলো? 3D এর পরে আসবে 4p, 4p6, তাহলে এই যে 4p হবে আমাদের আনসার, রাইট? আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি খুব সহজে কিন্তু এটা বলা যায় 4p। তাহলে 3D এর পর কে আসবে? 4p। কে আবার 4s দাগাই দিও না, এটা হবে হচ্ছে 4p, রাইট? আর এমনিও বোঝা যায় কি, দেখো 3D তে দেখো এখানে n প্লাস l এর মান কত? n এর মান হচ্ছে 3, d এর জন্য l এর মান কত? 2, তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 5, রাইট? এটা 5। এরপরে যেটা আসবে সেটার মান কত হবে? 5ই হবে হয়তোবা। তাহলে এখানে দেখো 4 আর d যোগ করলে কত হয়? 6, 4 আর তোমার 1 যোগ করলে কত হয়? সরি, 4 আর 0 যোগ করলে কত হয়? 4, 5 আর 0 যোগ করলে কত হয়? 5। হয় 5s হবে নাহলে 4p হবে। এখন দেখতে হবে 4p এবং 5s এর মধ্যে কে ছোট। তো 4p এর মানও n প্লাস l এর মান 5, 5s এর জন্য n প্লাস l এর মান 5। তাহলে এই দুইটা যদি কম্পেয়ার করি তাহলে দুইটার মানে তো সেম, তাহলে সেই ক্ষেত্রে কি করব? দেখতে হবে n এর মান কোথায় কম। n এর মান কিন্তু এই জায়গাটাতে কম, তাহলে এখানে ইলেকট্রন আগে ঢুকবে, অর্থাৎ আগে 4p তে যাবে এরপরে 5s এ যাবে। বুঝা গেছে? ওকে, পরে এমসিকিউতে যাই। যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, এদেরকে কি বলা হয়? যাদের ভর সংখ্যা একই, কি ভর সংখ্যা? ভর সংখ্যা একই। একই শব্দের অর্থ মানে রাখবা আইসো। একই শব্দটা উল্লেখ করা থাকলে ওটা কি বুঝাবে? আইসো। যেহেতু ভর বলছে তাহলে এটা হবে বার, তাহলে এটা কি হইলো? আইসো বার। আইসো শব্দের অর্থ সেম বা একই, বার মানে বোঝাচ্ছে ভর সংখ্যা, তাহলে একই ভর সংখ্যা তাদেরকে কি বলি আমরা? আইসোবার। তাহলে এখানে আনসার কি হবে? আইসোবার। বুঝা গেছে? আনসার কি হচ্ছে? আইসোবার। এটা কি হচ্ছে আনসার? আইসোবার। হ্যাঁ, ভেরি গুড হাজেরা, আইসোবার। তাসমিয়া, ভেরি গুড, আইসোবার হবে এটা। অল রাইট। আচ্ছা, কোনটি কম্পোজিট কণিকা? আমরা কণিকাকে তিনটা ভাগে ভাগ করছিলাম, মনে আছে তোমাদের? একটাকে বলছিলাম স্থায়ী কণিকা, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। অস্থায়ী কণিকা ছিল ওই যে তোমার বোসন, মেসন, নিউট্রিনো, পজিট্রন। আর আরেকটা কি ছিল? কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা কিন্তু মাত্র দুইটা, তাই না? কম্পোজিট কণিকা কি কয়টা বলো তো? দুইটা। একটা হচ্ছে আলফা কণা, আর একটা কি? ডিউটেরন। আলফা কণা, আরেকটা কি বলো তো? ডিউটেরন। তাহলে এখানে কোনটা আনসার হবে? এই যে আলফা কণা হবে। এখানে মেসনটা কি বলতো? অস্থায়ী কণিকা। নিউট্রিনোটা কি? অস্থায়ী কণিকা। নিউট্রনটা কি? স্থায়ী কণিকা। তাহলে কম্পোজিট কণিকা কোনটা হচ্ছে? আলফা কণা। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে আলফা কণা। ওকে, আনসারটা কি বলতো? আলফা কণা। ওকে, আনসারটা হচ্ছে আলফা কণা। মাকসুদা সঠিক আনসার দিয়েছে, রুমা সঠিক আনসার দিয়েছে আগেরটার। আশা, খুরশেদ, হ্যাঁ ভেরি গুড। ফাতেমা কাজী, আলফা কণা, হ্যাঁ ভেরি গুড। অলরাইট, আমরা পরেরটাতে যাই। ইলেকট্রনের চার্জ কত কুলম? আচ্ছা, ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা কার চার্জ বলো তো? ইলেকট্রনের চার্জ। তাহলে এখানে কোথায় আছে? 1.6 ইন্টু 10⁻⁻20 আছে, এখানে 1.6 ইন্টু 10⁻⁻19 আছে। তাহলে যেহেতু মান দেয়া আছে এটাই হবে আনসার, তাই না? যেহেতু মান, এখানে কোনো পজিটিভ নেগেটিভ নাই, শুধু মানটা দেয়া আছে, তাহলে ইলেকট্রনের চার্জের শুধু মানটা 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম হবে। এই যে দেয়া আছে না এখানে, তাহলে এটা আনসার হবে। বুঝছো? এটা আনসার হবে। ওকে, এই বি নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। এরপরে কোশ্চেনটা, নিচের কোনটি ফেরোচুম্বক পদার্থ নয়? তোমাকে তো একটু আগে পড়াইছি কোনগুলো ফেরোচুম্বক পদার্থ, তাই না? ফেরোচুম্বক কোনগুলা? ফেকনি, আয়রন, কবাল্ট, নিকেল। তাহলে এই তিনটা বাদে যা আছে সেটা ফেরোচুম্বক হবে না। এই তিনটা বাদে যা আছে এগুলো ফেরোচুম্বক হবে না। যেমন কবাল্ট, এটা ফেরোচুম্বক পদার্থ।
তাহলে এটা কাটা। লোহা এটা আয়রন, এটাও ফেরোচৌম্বক পদার্থ। নিকেল এটাও ফেরোচৌম্বক পদার্থ। তাহলে সীসা হবে আমাদের আনসার। সীসার সংকেত কি জানো? পিবি। সীসার সংকেত কি বলতো? লেড, পিবি। ওকে, তাহলে সি হবে আমাদের আনসার। বুঝছো কোনটা আনসার হচ্ছে? সীসা। এসে বাবলি বি, হ্যাঁ আগেরটার আনসার বি ছিল। এটার আনসার কি হবে বলতো? সীসা। রাইট, সীসা। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। 25 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির পর্যায় সারণীর কোথায় অবস্থান করবে? 25, 25টা কে বলতো? 25 হচ্ছে ম্যাঙ্গানিজকে রিপ্রেজেন্ট করতেছে না? তো এটার পর্যায় সারণী কোথায় অবস্থান করবে, মানে এটার পর্যায় বের করতে হবে এবং গ্রুপ বের করতে হবে, ঠিক আছে? ম্যাঙ্গানিজ 25, তাহলে এটার যদি ইলেকট্রোমিনাস করি, ম্যাঙ্গানিজ 25, এটা ইলেকট্রোমিনাস যদি করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d5, এই যে এটা হচ্ছে কার বলতো? ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস, রাইট? আচ্ছা, তাইলে এটার পর্যায় কত হবে? এই যে 4 নম্বর পর্যায় না সর্বোচ্চ? সর্বোচ্চ কত? 4 নম্বর পর্যায়। সর্বোচ্চ কক্ষপথ নম্বর কত? 4। তাহলে তার পর্যায় কত ভাইয়া বলো? পর্যায় হচ্ছে 4। গ্রুপ কত হবে? এটা কোন গ্রুপ ফলো করতেছে, কোন রুলটা ফলো করতেছে গ্রুপ নির্ণয়ে? এস প্লাস ডি। এসে কয়টা ইলেকট্রন? 2টা। ডিতে কয়টা? 5টা। তাহলে গ্রুপ কত হবে? 2 প্লাস 5, তাহলে গ্রুপ হবে হচ্ছে 7। এসে 2টা ইলেকট্রন, ডিতে 5টা ইলেকট্রন, তাহলে 2 আর 5 যোগ করলে কত হয়? 7। এটার গ্রুপ নাম্বার কত হবে? 7। বুঝে গেছে? তাহলে এটা পর্যায় 4, 7 নম্বর গ্রুপ। এই যে পর্যায় 4, গ্রুপ 7। পর্যায় 4, 7 নম্বর গ্রুপ। ওকে, পর্যায় 4, 7 নম্বর গ্রুপ। ওকে, আচ্ছা এরপরে কোশ্চেনটাতে যাই আমরা। কোনটি মোলার ধ্রুবকের মান? কোনটি মোলার ধ্রুবকের মান? আচ্ছা, মোলার ধ্রুবক কোনটা যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি? এই যে আর। তাহলে বলো এটার রেজাল্ট কি হবে? এটার মানটা কি হবে বলো? এটার মানটা কি হবে বলো? আর ইকুয়াল টু আমরা কি পড়ছি? 8.314 জুল পার মোল পার কেলভিন। আর এর হচ্ছে এটা একটা মান। আরেকটা মান কি? আর ইকুয়াল টু হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফেয়ার পার মোল পার কেলভিন। এই যে রাইট, আর এটা কি? এটা। তাহলে এখানে কোনটা আনসার হবে দেখো, কোনটা আনসার হবে? 8.314 এটাও আনসার হবে, 0.081 এটা আনসার হবে। তাহলে আনসার আলটিমেটলি ডি। তুমি যদি শুধু বি দেখাইতে তোমাকে কিন্তু আনসার মার্ক দিত না। তুমি যদি শুধু সি দেখাইতে তোমাকে কিন্তু আনসার দিত না, ঠিক আছে? আনসার হবে বি এবং কি বলতো? সি। আনসারটা কি বলতো? বি এবং সি, মানে দুটাই আনসার এখানে। এটাও আনসার, এটাও আনসার। তাহলে শুধু যেগুলো একটা দাগালে তো হবে না, শুধু বি বা শুধু সি দাগালে তো হবে না, তোমাকে দুইটাই আনসার দিতে হবে। কিভাবে? ডি নম্বর অপশনটাতে ক্লিক করে। ডিতে দুইটাই আছে, বিও আছে সিও আছে, বুঝছো? সাদিয়া বলেছে ডি, ভেরি গুড। এরপরে প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন কত? প্রমাণ তাপমাত্রা ও চাপ বলতে কাকে বুঝাইছে? এসটিপি। এই যে এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। তো এসটিপিতে কোনো গ্যাসের আয়তন তো ফিক্স, তাই না? আমরা জানি সেটা কত? 22.4 লিটার। কত? 22.4 লিটার। তাহলে এখানে আনসার কত হবে? এই যে 22.4 লিটার। এসটিপি বা প্রমাণ তাপমাত্রা ও চাপ, এই প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনো একটা গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। ওকে, এই নম্বরটা হচ্ছে আমাদের আনসার। কোনটি বেলে পাথরের উদাহরণ? আচ্ছা, বেলে পাথরের উদাহরণ কিন্তু ভাই একটাই পড়াইছি, ঠিক আছে? বেলে পাথরটা আসলে কোন শিলা থেকে আসে? পাললিক শিলা থেকে না। বেলে পাথরটা আসলে কোন শিলা থেকে আসে? এটা আসে হচ্ছে পাললিক শিলা থেকে। তাহলে এখানে আনসার কোনটা হবে? পাললিক শিলা। ঠিক আছে, আনসার কোনটা হবে? পাললিক শিলা। নিষাদ বলেছিল বি এবং সি, ভেরি গুড। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
অলরাইট, ওকে। আচ্ছা, তাহলে এটা আনসার হবে পাললিক শিলা। পরে এমসিকিউতে যাই। গ্রিন হাউসের সব থেকে বেশি ভূমিকা পালন করে কোন গ্যাস? মানে গ্রিন হাউস গ্যাসটা, গ্রিন হাউস গ্যাস তো দেখছো অনেকগুলো আছে তাই না? কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে মিথেন, তারপর সিএফসি গ্যাস। তো এই গ্রিন হাউস গ্যাসের মধ্যে সব থেকে বেশি প্রভাব ফেলে কে? মানে কোন গ্যাসটার কারণে গ্রিন হাউস গ্যাস বেশি ইফেক্ট করে? সেটা হচ্ছে কি বলতো? কার্বন ডাই অক্সাইড। কারণ গ্রিন হাউস গ্যাসগুলা কিসের জন্য দায়ী বলতো? গ্রিন হাউস গ্যাসগুলা বেসিক্যালি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। তো এই যে জলবায়ু পরিবর্তনটা যে হচ্ছে, এটার জন্য সব থেকে বেশি মুখ্য ভূমিকা পালন করে কে? কার্বন ডাই অক্সাইড। কারণ প্রতিনিয়ত আমরা গাছ কাটতেছি, তারপর আবার কালো ধোঁয়া ছড়াচ্ছি, ফলে কার্বন ডাই অক্সাইড অনেক বেশি তৈরি হচ্ছে। এতে করে কি তোমার জলবায়ু পরিবর্তন হচ্ছে, এবং এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটাই কি গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত। এবং গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্টের প্রধানত কারণ হচ্ছে এই গ্যাসটা, কার্বন ডাই অক্সাইডটা। ওকে, তাহলে এটা হবে আমাদের আনসার। বাকিগুলো যেমন হচ্ছে যে সিএফসি, এটাও কিন্তু গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী, কিন্তু সব থেকে বেশি ভূমিকা পালন করে কে? এই কার্বন ডাই অক্সাইডটা। তারপরে কোন তাপমাত্রাকে আমরা প্রমাণ তাপমাত্রা বলি? প্রমাণ তাপমাত্রা মানে কি বলো? প্রমাণ তাপমাত্রা মানে হচ্ছে এসটিপি। এই যে প্রমাণ তাপমাত্রা কি বলতো? এসটিপি। তো প্রমাণ তাপমাত্রা আমি কোনটাকে বলি? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, এটা কি এসটিপি না? এসটিপি টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, এটা কি এসটিপি টেম্পারেচার না? তাহলে এখানে 0 ডিগ্রি বা 273 কেলভিন হবে। তাহলে আনসার কত হবে? এই যে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। বুঝা গেছে? ওকে। আচ্ছা, এরপরে কোনটি জিপসামের সংকেত? জিপসামের সংকেত হচ্ছে ক্যালসিয়াম সালফেট। এই যে ক্যালসিয়াম সালফেট ডট 2 মোল পানি, এটা হচ্ছে জিপসামের সংকেত। এটা তোমার পরীক্ষা আসতে পারে, কারণ গত বছর আসছিল প্লাস্টারের সংকেত। কি যে সংকেত আসছিল? প্লাস্টার, প্লাস্টার অফ প্যারিস, এটার সংকেত আসছিল ক্যালসিয়াম সালফেট ডট 1/2 মোল পানি। এবার তোমার পরীক্ষা হয়তো বা জিপসামের সংকেতটা আসতে পারে। নিচের কোনটি জিপসামের সংকেত? মাথায় রেখো, ক্যালসিয়াম সালফেট ডট 2 মোল পানি। ওকে। আচ্ছা, পরের কোশ্চেনটা, কোনটির যোজনী 3? আচ্ছা, এখানে কিন্তু যেগুলো আছে এগুলো সবগুলোই কিন্তু একটা যৌগমূলক। এই যে ফসফেট একটা যৌগমূলক, যার চার্জ কত? PO4 3-। তারপরে সালফেট, এটা একটা যৌগমূলক, যার চার্জ কত? SO4 2-। কার্বনেট, এটা একটা যৌগমূলক, যার চার্জ হচ্ছে CO3 2-। নাইট্রেট, এটা একটা যৌগমূলক, যার চার্জ হচ্ছে NO3-। তাহলে ভাইয়া কার যোজনী 3 এটা বুঝবো কিভাবে? কার যোজনী 3 এটা বুঝবো কিভাবে? যৌগমূলকে যে চার্জ নাম্বারটা আছে না, ওই নাম্বারটা হচ্ছে তার যোজনী। যৌগমূলক, এখানে তো সবগুলো যৌগমূলক, এই যৌগমূলকের যে চার্জ নাম্বারটা, সেটাকে আমরা কি বলি বলতো? যোজনী। তাহলে এই যৌগমূলকের চার্জ নাম্বার 3 কোথায়? এই যে ফসফেট, তাহলে এটাই হবে তার যোজনী। ঠিক আছে, তাহলে কোনটার যোজনী 3 হইলো বলো? কোনটার যোজনী 3 হইলো? এটা হচ্ছে এই যে ফসফেট, ফসফেটের যোজনী হচ্ছে 3। কোনটার সংকরণ হচ্ছে sp সংকরণ? আচ্ছা, কোন কোন যৌগের সংকরণ কেমন হয়ে থাকে সেটা কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন আমি তোমাকে যদি বলি অ্যামোনিয়া, এটার সংকরণ হচ্ছে কত বলো তো? sp3 কমন। তারপরে পানি, এটার সংকরণ কমন sp3, এগুলো পরীক্ষা আসে। তারপরে BCl3, এটা সংকরণ কি? sp2। এই যে কার্বন ডাই অক্সাইড হবে আনসার, কারণ এটা সংকরণ কি? sp। এই যে ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড সংকরণ কি বলতো? sp। ওকে। তারপর আবার হচ্ছে এই যে এটা C2H2 BCl2 বেরিলিয়াম ক্লোরাইড, এগুলোর সংকরণ কিন্তু sp, sp সংকরণ মনে রাখবা। এগুলো সংকরণ কি বলতো? sp। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে। কোনটি ক্ষার ধাতু না? ক্ষার ধাতু না কোনটা? চলো আমরা একটু দেখি। ক্ষার ধাতু কোনগুলা সেটা আগে আমরা একটু দেখি। যে লি না কে রুবি সাজাবে ফ্রান্স, এগুলো কি সব ক্ষার ধাতু? লি না কে রুবি সাজাবে ফ্রান্স, এগুলো সবগুলোই কি? ক্ষার ধাতু। তাহলে এখানে যে লি, এটা ক্ষার ধাতু, এটা আনসার হবে না। ক্ষার ধাতু নয় জিজ্ঞেস করছে, এটাও ক্ষার ধাতু, এটাও ক্ষার ধাতু। এই যে এটা হবে আনসার। কেন? কারণ ম্যাগনেসিয়াম তো একটা মৃৎক্ষার ধাতু, রাইট? ম্যাগনেসিয়াম কি একটা মৃৎক্ষার ধাতু, দ্যাটস ওয়াই এটা আনসার হবে না। ঠিক আছে, তো এটা আনসার মানে এটা ক্ষার ধাতু হবে না, দ্যাটস ওয়াই এটা আনসার হবে ম্যাগনেসিয়াম। বাকি তিনটাই কি বলতো? ক্ষার ধাতু। আচ্ছা, পরটাতে আসি। কোন ব্লকের মৌল সংখ্যা বেশি? তো কোন ব্লকে কয়টা মৌল এটা কি তোমাদের মনে আছে? বলো তো, এস ব্লকে কয়টা মৌল? পি ব্লকে কয়টা মৌল?
পি ব্লকে হচ্ছে 36টা, তারপরে হচ্ছে ডি ব্লকে কয়টা 41টা, এফ ব্লকে কয়টা 27টা, এস ব্লকে কয়টা 14টা। তাহলে এখানে কোন ব্লকে সব থেকে বেশি লাগতেছে বলো? এই যে ডি ব্লকটা। ডি ব্লকে কি সব থেকে বেশি মৌল 41টা, তাহলে আনসার কি হবে? এই যে ডি ব্লক 41টা। ঠিক আছে, নাইদ বলেছে ডি, আগেটার আনসার মনে হয় দিয়েছে ম্যাগনেসিয়াম, রাইট, ভেরি গুড। বাবলু বলেছে ডি। রাইট, ওকে, আমরা পরে এমসিকিউতে যাই। কোনটি পার অক্সাইড? আচ্ছা, পার অক্সাইড কোনটা হবে বলো তো? যে অক্সাইডের জারণ মানটা কত বলো তো? -1। যে এমন একটা অক্সাইড যে অক্সাইডের জারণ মানটা হবে -1, জারণ মান হবে কি বলো তো? -1। এটা অক্সিজেনটা পিচ্ছি হয়ে গেছে, এটা অক্সিজেন, এটা হবে। ঠিক আছে, এমন একটা অক্সিজেন যে অক্সিজেনের জারণ মান কত? -1। যেমন দেখো Na2O2, Na2O2 দেখো এটার জারণ মান কত? কিভাবে হিসাব করবা দেখো, খুব সহজে বলে দিচ্ছি কিভাবে হিসাব করবা। এইখানে সোডিয়ামের জারণ মান কিন্তু ফিক্স, সেটা কত? 1 +1। সোডিয়াম কি একটা ক্ষার ধাতু, ক্ষার ধাতুতে জারণ মান +1 হয়ে থাকে। তাহলে দুইটা সোডিয়াম আছে, তাহলে দুইটা সোডিয়ামের জন্য +1 × 2 হবে +2। তাহলে দুইটা অক্সিজেন মিলে জারণ মান কত হবে? -2। কারণ পুরা যৌগের সোডিয়াম অক্সাইড, সোডিয়াম পারঅক্সাইড, এই পুরা যৌগটার জারণ মান কিন্তু 0। তো একটা সোডিয়ামের +1, দুইটার জন্য কত হবে? +1 × 2, কত হলো? +2। তাহলে দুইটা অক্সিজেন মিলে কত হবে? -2। তাইলে দুইটা অক্সিজেন মিলে যদি -2 হয়, তাহলে একটা অক্সিজেন কত হলো? -1। তাহলে এই যে সোডিয়াম কোনটি পারঅক্সাইড? এমন একটা অক্সাইড যে অক্সাইডের জারণ মান -1। ঠিক আছে, তাহলে আনসার কোনটা হবে? এই যে এটা। এই Na2O2 তেই অক্সিজেনের জারণ মান কত পাচ্ছি? -1, তাই এটা হবে আমাদের আনসার। ক্যালসিয়াম অক্সাইড, এটা কিন্তু নর্মাল স্বাভাবিক অক্সাইড। এটা KO2, এটার নাম কি? পটাশিয়াম সুপার অক্সাইড। এখানে অক্সিজেনের জারণ মান কিন্তু -1/2, এই জায়গাতে। এখানে অক্সিজেনের জারণ মান কত? -1/2। এই যে, তো এইগুলো আনসার হচ্ছে না। আর Na2O এখানটাও স্বাভাবিক অক্সাইড, এটাও আনসার হচ্ছে না। ঠিক আছে, তাহলে Na2O2 সোডিয়াম পারঅক্সাইড, এখানে অক্সিজেনের জারণ মান কত? -1। ওকে, আচ্ছা, এরপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে কোন কোন বন্ধন রয়েছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এখানে কোন কোন বন্ধন রয়েছে? এখানে সবগুলোই বন্ধন রয়েছে। কিভাবে আমি একটু দেখাচ্ছি, দেখো ভালো করে, এখানে ফোকাস দাও। তো প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটাকে আমি যদি ভাঙি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটাকে যদি ভাঙি, তাহলে এখানে কি পাই? এখানে পাই শুরুতে তোমার হচ্ছে অ্যামোনিয়াম প্লাস, এবং কি পাই? OH-। এই যে এখানে অ্যামোনিয়াম প্লাস আর OH- তৈরি হলো না? অ্যামোনিয়াম প্লাস এবং OH-, এটাকে আমরা কি বলে জানো? এটাকে বলে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন, পজিটিভ মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে যে বন্ধনটা তৈরি হয়, এটাকে বলে আয়নিক বন্ধন, আয়নিক। এরপরে দেখো এই অ্যামোনিয়াটাকে ভাঙো, অ্যামোনিয়াটাকে ভাঙলে আমরা কি 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 পাই জানো? NH3 পাই আর H+ পাই। অ্যামোনিয়াম, এটা অ্যামোনিয়াম যৌগমূলক বা রেডিক্যাল। অ্যামোনিয়াম প্লাসটাকে ভাঙলে অ্যামোনিয়া আর H+ পাই। এই দুইটাকে একত্রে করলে, এই দুইটাকে একত্রে করলে আমরা কি পাই? সন্নিবেশ সমযোজী বন্ধন পাই, সন্নিবেশ সমযোজী বন্ধন পাই। অ্যামোনিয়া এবং হাইড্রোজেন প্লাস এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। আর এখানে যে অ্যামোনিয়াটা আছে, এটা কিন্তু একটা সমযোজী বন্ধন, কারণ নাইট্রোজেন একটা অধাতু, হাইড্রোজেন একটা অধাতু, অধাতু অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ার হয়, তাহলে এটাকে সমযোজী বন্ধন। তাহলে দেখো তো 3 ধরনের বন্ধন পাইছে কিনা? আয়নিক পাইলাম, পজিটিভ নেগেটিভ মিলে। অ্যামোনিয়া আর হাইড্রোজেন প্লাস মিলে সন্নিবেশ পাইলাম। অ্যামোনিয়া শুধু একটা সমযোজী পাইলাম। তাহলে 3 ধরনের বন্ধন আছে না? তো দ্যাটস এখানে আনসার হবে সবগুলা। বুঝা গেছে? সবগুলো হচ্ছে এর জন্য আনসার হইল। কপার সালফেটের বর্ণ কি? কপার সালফেটের বর্ণ হচ্ছে নীল কালার। কপার সালফেটের বর্ণ কি? নীল কালার। তারপর আবার ফেরাস সালফেটের কালারটা মনে রেখো, ফেরাস সালফেটের কালার হচ্ছে সবুজ, গ্রিন। তারপর আবার জিঙ্ক সালফেটের কালার হচ্ছে হোয়াইট। এগুলো একটু মনে রাখো, পরীক্ষা আসতে পারে। আর কপার সালফেটের ব্লু।
যেমন তুতে পড়ছো না ব্লু ভিট্রিয়াল, তো এখানে তো কপারের কারণে কালারটা কি হয়েছে, নীল হয়েছে। গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান? তো এটা মনে রাখবে এইভাবে যে কার্বনের হচ্ছে দুইটা রূপভেদ, একটা হচ্ছে গ্রাফাইট আর এটা কি বলতো ডায়মন্ড। কার্বনের হচ্ছে দুইটা রূপভেদ, একটা হচ্ছে গ্রাফাইট আর একটা কি ডায়মন্ড। এই গ্রাফাইটে মুক্ত ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন ছোটাছুটি করে, কিন্তু এখানে কোনো মুক্ত ইলেকট্রন নাই ডায়মন্ডে। স্ট্রাকচার দেখবা এটার কোনো মুক্ত ইলেকট্রন নাই, এর কারণে এর সংকরণটা কি হয় sp2, আর এই সংকরণটা কি বলতো sp3। তাহলে এখানে গ্রাফাইটে কোন ধরনের সংকরণ হবে sp2। sp2 কোথায় তুমি, এই যে, তাহলে এখানে আনসার কি হচ্ছে sp2। ওকে, আচ্ছা আমরা পরে এমসিকিউতে যাই। পজিশনের মূল ভিত্তি কি? পজিশনের মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কেন বলতো? কারণ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা কোন একটা মৌল পজিশনের কোথায় অবস্থিত সেটা বের করতে পারি। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা কি বের করতে পারি? কোন একটা মৌলের পর্যায় বের করতে পারি, কোন একটা মৌলের গ্রুপ বের করতে পারি, তাই না? তার মানে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোন একটা মৌলের পর্যায় বের করা যাচ্ছে, গ্রুপ বের করা যাচ্ছে। আলটিমেটলি বুঝাই যায় যে ইলেকট্রন বিন্যাস না জানলে আমরা কোন একটা মৌলের পর্যায় সারণীতে কোথায় অবস্থান, মানে কত নম্বর পর্যায়ে, কত নম্বর গ্রুপে, সেটা বের করতে পারতাম না। এর জন্য পর্যায় সারণীর সত্যিকার অর্থে মূল ভিত্তিটা কি? ইলেকট্রন বিন্যাস। এরপরে কোনটি পরিবেশের জন্য ক্ষতিকারক? তো ক্ষতিকার পদার্থ হচ্ছে পরিবেশের জন্য লেড, মার্কারি, এগুলো হচ্ছে কি পরিবেশকে দূষণ করে। লেড মানে সীসা, তারপরে মার্কারি, পারদ, এগুলো কি পরিবেশকে কি করে? দূষণ করে। তাহলে এখানে আনসার কি হবে? লেড। লেডটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকারক। এমআরআই যন্ত্রের সাহায্যে রোগ নির্ণয়ে কোন মৌলের ভূমিকা প্রধান? এমআরআই এর ফুল ফর্ম কি বলো? ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। ইমেজিং, ঠিক আছে? ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং এই যন্ত্রের মধ্যে যে মৌলটার ভূমিকা অনেক বেশি প্রধান সেটা হচ্ছে কি বলতো? হাইড্রোজেন। তার সাথে ফ্লোরিনেরও ভূমিকা আছে, ফ্লোরিনেরও কিন্তু ভূমিকা আছে, ফ্লোরিন, হাইড্রোজেন, এইগুলার ভূমিকা কি বেশি। ওকে, এমআরআই যন্ত্রে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। চামড়ার ট্যানিং এ কোনটা ব্যবহার করা হয়? দেখো, চামড়ার ট্যানিং এ হচ্ছে আমরা ব্যবহার করে থাকি বলতো কি? ক্রোমিয়াম সালফেট। পরবর্তীতে আমরা যখন ট্যানিং কি একটা পদ্ধতি আর কি, ঠিক আছে, পদ্ধতি, যে এই পদ্ধতিটা চামড়া, চামড়া আমরা কি করি? চামড়া হচ্ছে শুকাই, তারপরে হচ্ছে চামড়াটাকে পরিপক্ক হিসেবে তৈরি করে এরপরে ইউজ করি। তো চামড়ার একটা পদ্ধতি, চামড়া তো নানানভাবে হচ্ছে তোমার সংরক্ষণ করা হয়, তো একটা পদ্ধতিকে আমরা বলি ট্যানিং। এবং এই ট্যানিং পদ্ধতিতে একটা স্পেসিফিকলি যৌগ হেল্প করে, সেটা হচ্ছে ক্রোমিয়াম সালফেট। পরবর্তীতে এই যৌগটা বর্জ্য হিসেবে বের হয়, অর্থাৎ ট্যানিংয়ে বর্জ্য হিসেবে যে ধাতুটা বের হয় সেটা হচ্ছে ক্রোমিয়াম। সেটা কোত্থেকে আসে? এই ক্রোমিয়াম সালফেট থেকে, ঠিক আছে? এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বিজারকের কাজ কি? বিজারক, বিজারকের কাজ কি বলতো? বিজারক হচ্ছে ইলেকট্রন কি করে বলো? ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ কি ইলেকট্রন বর্জন, তাই না? বিজারকের কাজ কি? ইলেকট্রন বর্জন বা ইলেকট্রন ত্যাগ করা। তোমাকে পড়েছিলাম না যা বি, যা দিয়ে মনে মানে হচ্ছে যার জারণ ঘটে, জারণ ঘটে, যার জারণ ঘটে তার নাম কি? বিজারক। বিজারক, যার জারণ ঘটে তার নাম কি বলতো? বিজারক। ওকে, ডেসিমোলার বলতে কি বুঝায়? ডেসিমোলার বলতে বুঝায়, দেখো এগুলো একটু মাথায় রাখবা। ডেসিমোলার, ডেসিমোলার স্পেসিফিক ঘনমাত্রা কি বুঝায়? ডেসিমোলার শব্দটা আসলে বুঝবা 0.1 মোলার কি বুঝাচ্ছে। যদি তোমার কোশ্চেনে সেন্টিমোলার লেখা থাকে, কি সেন্টিমোলার, যে মোলারটা সেন্টি খায়, সেন্টিমোলার, এটা লেখা থাকলে মাথায় রাখবা এটা বুঝায় 0.01 মোলার। যদি কোশ্চেনে মেনশন করে দেওয়া থাকে সেমি মোলার, সেমি মোলার, তাহলে মাথায় রাখবা এটা বুঝাচ্ছে 0.5 মোলার। তাহলে এখানে কোনটা হবে? ডেসিমোলার, এই যে 0.1। আর শুধু যদি মোলার দ্রবণ বলে তাহলে এটা 1 মোলার হবে। শুধু মোলার দ্রবণ যদি বলে তাহলে এটা কি হবে বলতো? 1 মোলার। আচ্ছা, এরপরে পরের ইয়াটাতে আসি। তোমার কোনটি ভিনেগার? কোনটি ভিনেগার? ওকে, আচ্ছা, তো আমরা ইতিমধ্যে অনেকগুলো এমসিকিউ দেখে ফেললাম। তোমার হচ্ছে এই যে হচ্ছে তোমার, হ্যাঁ,
তো এরপরে হচ্ছে কোনটি ভিনেগার, দেখো কোনটা ভিনেগার হবে এখানে। তোমার হচ্ছে ভিনেগার আমরা কোনটাকে বলবো, ভিনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আছে না, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% যে জলীয় দ্রবণ, এটাকে আমরা হচ্ছে ভিনেগার বলি। তাহলে এখানে আনসার কোনটা হবে, এই যে ভিনেগার, ঠিক আছে। 6 থেকে 10% যে জলীয় দ্রবণ, সেটাকে আমরা কি বলতেছি, ভিনেগার বলতেছি। 6 থেকে 10% যে জলীয় দ্রবণ, এটাকে আমরা বলতেছি কি বলতো, ভিনেগার। ওকে, তাহলে আমাদের হচ্ছে মনে রাখবো যে ভিনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের, এই যে এখানে লিখে দিচ্ছি, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% যে জলীয় দ্রবণ, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% যে জলীয় দ্রবণ, এই জলীয় দ্রবণকে আমরা কি বলি বলতো, ভিনেগার। এই যে পরে এমসিকিউতে যাই আমরা। পানির পাইপ তৈরি করতে কোনটি ব্যবহার করে বলো, পানির পাইপ তৈরি করতে কোনটা ব্যবহার করে, পানির পাইপ। পানির পাইপ তৈরি করতে আমরা কোনটা ব্যবহার করি, দেখো পানির পাইপ তৈরি করতে ব্যবহার করা হয় পিভিসি, পিভিসি পাইপ, এই যে। তো পিভিসির ফুল ফর্ম কি, পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড, এই যে এটা। পিভিসির ফুল ফর্ম কি, পলিভিনাইল ক্লোরাইড। তাহলে এখানে আনসার কি হবে, এই যে পিভিসি, ঠিক আছে, আনসার কি হচ্ছে পিভিসি। এরপরে নিচের কোনটি প্রাকৃতিক, নিচের কোনটা কি বলতো, প্রাকৃতিক। তাহলে এখানে কোনটা প্রাকৃতিক হবে বলতো, প্রাকৃতিক কোনটা হবে বলো, প্রাকৃতিক হবে হচ্ছে যে তোমার হচ্ছে, বলো এখানে কোনটা হবে, সিল্ক, নাইলন, পলিস্টার, রেয়ন। এই যে সিল্কের কিন্তু প্রকৃতিতে পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু বাকিগুলো যেটা নাইলন, এটা হচ্ছে কৃত্রিম, পলিস্টারও কৃত্রিম, রেয়ন হচ্ছে কি কৃত্রিম। তাহলে এগুলো একটু মাথায় রাখবা। এই যে তারপর আবার হচ্ছে পলিথিন, এগুলো কিন্তু কৃত্রিম। তো সিল্ক, তারপর আবার কটন, সেলুলোজ, এগুলো সবগুলো কি প্রাকৃতিক। তাহলে এখানে সিল্কটা হবে আমাদের আনসার। ওকে, আচ্ছা। নিচের কোনটি অলিফিন, অলিফিন কাদের বলি জানো, অলিফিন হচ্ছে দ্বিবন্ধনকে বলি আমরা, কি দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, অর্থাৎ অ্যালকিনদেরকে আমরা অলিফিন বলি, অ্যালকিন, অ্যালকিনদেরকে আমরা কি বলি বলতো, অলিফিন বলি। তাহলে এখানে আনসার কি হবে, এই যে অ্যালকিন, অ্যালকিনকে আমরা কি বলি, অলিফিন বলে থাকি। ওকে, অ্যালকিনদেরকে আমরা বলে থাকি অলিফিন। তাহলে আনসার হবে এই যে এটা। কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, আচ্ছা এখানে কোনটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবে বলো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি মনে আছে তোমাদের, ওই যে বেনজিন, বেনজিনের যে স্ট্রাকচার, তারপর আবার বেনজিন ছাড়াও যে স্ট্রাকচারগুলো, ওইগুলোকে আমরা কি বলতেছি, অ্যারোমেটিক। তো এখানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কোনটা হবে দেখো, এটা কি কোনো অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবে না, এখানে কার্বন 10, হাইড্রোজেন কয়টা 22টা, এটা অ্যালকেনকে রিপ্রেজেন্ট করতেছে, কি বলতো, অ্যালকেন, অ্যালকেন। তাহলে এই যে এটা হবে আমাদের আনসার। কেন দেখো C6H5Cl, এটা কিন্তু এই যে এই যৌগটা ক্লোরোবেনজিন, এই যে C6H5Cl, এটা কিন্তু ক্লোরোবেনজিনের সংকেত, তাই না, ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিনের সংকেত। তো যেহেতু ভাইয়া এটা একটা ক্লোরোবেনজিনের সংকেত, যেহেতু এটা একটা ক্লোরোবেনজিনের সংকেত এবং এটা কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবে, বাকিগুলো কেন হচ্ছে না, এটা কিন্তু একটা C2H4 অ্যালকিন, এটা অ্যালকিন, তাহলে এটা আনসার হচ্ছে না। আর এটা কি, এটা হচ্ছে হেক্সেন, হেক্সিন, হেক্সিন, এটাও একটা অ্যালকিন, C6H12, এটাও কি একটা অ্যালকিন। ওকে, তারপরে নিচের কোনটি নন অ্যারোমেটিক হাইড্রোকার্বন, নন অ্যারোমেটিক হাইড্রোকার্বন কোনটা হবে, এখান থেকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে, এটা বেনজিনের স্ট্রাকচার, এখানেও বেনজিনের স্ট্রাকচার আছে, এখানে বেনজিনের স্ট্রাকচার আছে, এখানে কি বেনজিনের কোনো স্ট্রাকচার আছে, নাই। তাহলে এই যে এটা হবে আনসার, তাই না, ইথার, এটা কি একটা ইথার, ঠিক আছে, এটা কি ডাই মিথাইল ইথার, এটার নাম ডাই মিথাইল ইথার।
তাহলে এইটা তো একটা ডেফিনেটলি নন অ্যারোমেটিক হাইড্রোকার্বনই হবে, বাকিগুলো হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে এখানে আনসার কি হচ্ছে? ডি। আনসার হচ্ছে ডি। আনসার কি বলতো? ডি, নন অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অলরাইট, আচ্ছা। এরপরে হচ্ছে আমরা আসি ডিনামাইট তৈরিতে কোন যৌগটি ব্যবহার করা হয়। মনে রাখবা ডিনামাইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে নাইট্রোগ্লিসারিন। ডিনামাইট কি এক ধরনের বোম। এই বোমটা তৈরি করার জন্য স্পেসিফিকলি একটা যৌগ ইউজ করা হয়। ওই যৌগটার নাম কি বলতো? নাইট্রোগ্লিসারিন। আমরা মনে রাখবো নাইট্রোগ্লিসারিন এই যৌগটার মাধ্যমে আমরা কি করি? ডিনামাইটটা তৈরি করে থাকি। ডিনামাইটটা কি এক ধরনের বোম। ওকে, আচ্ছা। আমরা হচ্ছে পরে এমসিকিউতে যাই। নিচের কোন যৌগটিতে আলোক সমানতা প্রদর্শন করে? কোন যৌগগুলোতে আলোক সমানতা প্রদর্শন করে? যাদের মধ্যে যে সকল যৌগে কাইরাল কার্বন আছে। যাদের মধ্যে কি আছে বলতো? কাইরাল কার্বন। যাদের মধ্যে কাইরাল কার্বন রয়েছে, যাদের মধ্যে কাইরাল কার্বন রয়েছে। এখন দেখতে হবে যে এই চারটা যৌগের মধ্যে কোথায় কাইরাল কার্বনটা আছে। যেখানে কাইরাল কার্বন আছে ওই যৌগটাই আলোক সমানতা প্রদর্শন করবে। বুঝছো? যে সকল যৌগে কাইরাল কার্বন আছে ওই যৌগটাই কি করবে? আলোক সমানতা প্রদর্শন করবে। তাহলে এই চারটার মধ্যে কোথায় বলতো কাইরাল কার্বন আছে? দেখো তো কোথায় কাইরাল কার্বন আছে। এই যে তুমি যদি এখানে একটু ভালো করে দেখো যে CH3CHOH COH, তাহলে তুমি এই যে CH3C, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোক্সিল, এখানে COH। তুমি প্রথম যৌগটার দিকে তাকাও। কাইরাল কার্বন কাকে বলি? যে কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকে তাকে আমরা কি বলি? কাইরাল কার্বন। যে কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকে আমরা কি বলি? কাইরাল কার্বন বলি। তো এই কার্বনটার দেখো 3 হাতে একই জিনিস আছে, তাহলে এটা কোনো কাইরাল কার্বন না। এরপরে এই কার্বনটার দিকে লক্ষ্য করো। এই কার্বনটা, এই যে মাঝখানে কার্বনটা, এই কার্বনের এক হাতে কিন্তু এই মিথাইল আছে, আরেক হাতে আছে একটা হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, আরেক হাতে আছে একটা OH, এই যে OH, আরেক হাতে আছে এই যে COH। দেখছো? এই যে, তাহলে এই যে COH। তাহলে কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস আছে কি নাই? হ্যাঁ আছে। কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? কাইরাল কার্বন। তাহলে এই যৌগে যেহেতু কাইরাল কার্বন আছে তার মানে এটা কি? আলোক সমানতা প্রদর্শন করবে। এই যৌগে যেহেতু কাইরাল কার্বন আছে তাহলে এটা কি করবে? আলোক সমানতা প্রদর্শন করবে। ঠিক আছে? এই যৌগতে যেহেতু কাইরাল কার্বন আছে এটা কি করবে? আলোক সমানতা প্রদর্শন করবে। ওকে, তাহলে এখানে এই নম্বরটা হচ্ছে আমাদের আনসার। এরপরে নিচের কোন যৌগটি সিস ট্রান্স সমানতা প্রদর্শন করবে? সিস ট্রান্স সমানতা। সিস ট্রান্স মানে কি বলতো? জ্যামিতিক সমানতা আর কি। জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতা। এখন কোন যৌগটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? জ্যামিতিক সমানতা। কোন যৌগটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে বলো? যাদের মধ্যে প্রথমত তুমি দেখবে কার্বন কার্বন ডাবল বন্ড আছে এবং কার্বনের যে দুইটা হাত ফাঁকা ওই দুই হাতে দুইটা ভিন্ন জিনিস থাকা লাগবে। এই হাতে দুইটা ভিন্ন জিনিস, এই হাতেও দুইটা ভিন্ন জিনিস আছে। এই হাতে কি একই জিনিস আছে? নাই। এই হাতে কি একই জিনিস আছে? নাই। তাহলে এটাই হচ্ছে কি বলতো? জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। অর্থাৎ যে সকল যৌগে তুমি দেখবে কার্বন কার্বন ডাবল বন্ড আছে নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে দুইটা কার্বনের দুই হাতে দুইটা ভিন্ন জিনিস থাকা লাগবে। এই কার্বনের দুই হাতে দুইটা ভিন্ন জিনিস আছে, এখানে এ এখানে বি ভিন্ন জিনিস। এই কার্বন দুই হাতে দুইটা ভিন্ন জিনিস আছে, হ্যাঁ আছে, এখানে এ এখানে বি, তাহলে এটাই হবে আমাদের আনসার। ওকে, তাহলে দেখো প্রথমটা কি আনসার হবে না? প্রথমটা কেন আনসার হবে না? কারণ প্রথমটার ডাবল বন্ডই নেই, কার্বন কার্বন ডাবল বন্ডই নেই, তো প্রথমটা আনসার হবে না। দ্বিতীয়টা দেখি, দ্বিতীয় হচ্ছে এই জায়গায় কার্বন আছে, এই জায়গায় কার্বন আছে, ডাবল বন্ড আছে, তাহলে এটাকে নেই। চলো কার্বন কার্বন ডাবল বন্ড নিলাম। এরপরে এই কার্বনের এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে ক্লোরিন। এই কার্বনের এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে ক্লোরিন। তাহলে এই কার্বনের দুই হাতে দুইটা ভিন্ন জিনিস আছে, হ্যাঁ আছে। এই কার্বনের দুই হাতে দুইটা ভিন্ন জিনিস আছে, হ্যাঁ আছে। তাহলে এটা কি? জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এটা কেন করলো না? কারণ এই কার্বনের দুই হাতে একই জিনিস, এটা তো ডাবল বন্ডই নাই, তাই এটা করলো না। ঠিক আছে? তাহলে তোমাকে দেখতে হবে কার্বন কার্বন ডাবল বন্ড আছে কিনা, নাম্বার 1। এরপরে কার্বনের দুই হাতে দুইটা ভিন্ন জিনিস থাকা লাগবে। এখানে এই কার্বনের দুই হাতে দুইটা ভিন্ন জিনিস, হ্যাঁ আছে। এই কার্বনের দুই হাতে দুইটা ভিন্ন জিনিস, হ্যাঁ আছে। ডান। ওকে, এরপরে হেমাটাইটের সংকেত কি? হেমাটাইট কি একটা আকরিক। হেমাটাইট কি বলতো? আকরিক। এর সংকেতটা কি?
এই যে হেমাটাইট যে লেখা আছে, এই হেমাটাইটের সংকেত কি বলো? হেমাটাইটের সংকেত কি? হেমাটাইটের সংকেত হচ্ছে Fe2O3। এটা কার আকরিক? আয়রনের আকরিক। এটা কার আকরিক? আয়রনের আকরিক। আকরিক, ঠিক আছে। যদি বলতো ম্যাগনেটাইটের সংকেত কি? ম্যাগনেটাইটের সংকেত হচ্ছে এই যে Fe3O4, এটা এটা হচ্ছে ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট এটা হচ্ছে আয়রনের একটা আকরিক, ম্যাগনেটাইটের সংকেত। এটা কার? এটা হচ্ছে লিমোনাইট। লিমোনাইটের সংকেত। লিমোনাইটের সংকেত। ওকে, তাহলে এখানে আনসার কোনটা হবে? এই যে হেমাটাইট। আনসার কোনটা হচ্ছে? এই যে এটা হেমাটাইটের সংকেত Fe2O3। বুঝা গেছে? হেমাটাইট। এরপরে কোনটি অদাহ্য পদার্থ? অদাহ্য পদার্থ কোনটা? যে পদার্থকে আগুনের সংস্পর্শে আনলে কিছুই হয় না, ঠিক আছে। দাহ্য পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে আগুনের সংস্পর্শে আনলে সেটা অনেক বেশি আগুনটাকে ছড়ায় ফেলে, ঠিক আছে। যে আমরা দাহ্য পদার্থ কাকে বলি? যে সকল পদার্থকে আগুনের সংস্পর্শে আনাই যাবে না, আগুনের সংস্পর্শে আনলে মানে আগুনটা অনেক দাউ দাউ করে জ্বলতে থাকে, আগুনটা ছড়ায় পড়ে, এগুলোকে দাহ্য পদার্থ বলি। যেমন হাইড্রোজেন, মিথেন, ঠিক আছে, এই গ্যাসগুলা। তো এখানে দাহ্য পদার্থ কোনটা হবে? যেমন যে পেট্রোলিয়াম, এটা একটা দাহ্য পদার্থ, তাহলে এটা আনসার হইল না। বেনজিন, এটা একটা দাহ্য পদার্থ, এটা আনসার হইল না, এটা বেনজিন হবে। এই যে এটা হচ্ছে বেনজিন। তারপরে ইথার, এটাও একটা কি দাহ্য পদার্থ, এটা আনসার হবে না। তারপর হচ্ছে হিলিয়াম, এই যে এটা আনসার হবে, ঠিক আছে। হিলিয়াম হবে আমাদের আনসার, বুঝে গেছে। হিলিয়ামটা কি? অদাহ্য পদার্থ। বাকি তিনটা কিন্তু দাহ্য পদার্থ, হিলিয়ামটাই কি? অদাহ্য পদার্থ। ওকে, আচ্ছা। এরপরে নিচের কোন ঘর অ্যাসিডের মিশ্রণটি রাজ অম্ল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষার জন্য আসে, ঠিক আছে। কোনটিকে আমরা রাজ অম্ল বলি? ঠিক আছে, এটা মনে রাখবা যে 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 মোল নাইট্রিক অ্যাসিডকে একত্রে কি বলি? রাজ অম্ল। এই যে অম্ল মানে কি? এখানে হয়ে গেছে, এই যে এটা কাটা, এটা হচ্ছে কাটা, হ্যাঁ কাটা আছে। রাজ অম্ল, অম্ল মানে কি? অ্যাসিড। রাজ অ্যাসিড কোনটা হবে? যেখানে শক্তিশালী দুইটা অ্যাসিড থাকবে, একটাকে বলে আমি সালফারিক নাইট্রিক অ্যাসিড, আর একটা কি বলতো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে 3 মোল, নাইট্রিক অ্যাসিড থাকে 1 মোল, ঠিক আছে। এটাকে আমরা বলি কি? রাজ অম্ল। নিচের কোনটি দুর্বল অ্যাসিড? আচ্ছা, দুর্বল অ্যাসিড ইউজুয়ালি আমরা এগুলোকে পড়ি, এই যে দেখো HCOH, মিথানোইক অ্যাসিড দুর্বল অ্যাসিড হিসেবে পরিচিত। H2CO3 কার্বনিক অ্যাসিড, এটাও দুর্বল অ্যাসিড হিসেবে পরিচিত। CH3COH ইথানোইক অ্যাসিড, এগুলো সবই কি বলতো? দুর্বল অ্যাসিড। জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড মূলত হচ্ছে দুর্বল অ্যাসিড। তাহলে এখানে কোনটা আনসার হবে? এই যে এটা। বাকি তিনটা কিন্তু শক্তিশালী অ্যাসিড, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা শক্তিশালী, সালফারিক অ্যাসিড এটাও শক্তিশালী, নাইট্রিক অ্যাসিড এটাও কি বলতো? শক্তিশালী অ্যাসিড। ওকে, নিচের কোন যুগল বাফার দ্রবণ তৈরি করে? বাফার দ্রবণ তৈরি করবে কি বুঝবো কিভাবে? আমি দেখবো যে দুর্বল অ্যাসিড আর শক্তিশালী ক্ষার আছে নাকি। আচ্ছা, আজান দিচ্ছে তো আমরা একটু পজ দিলাম, আমি লিখি, তোমরা একটু দেখো।
যাবে আমি তো এত ওকে দেখো এখন মনে হয় ঠিক হয়ে গেছে টেনা দেখো ঠিক হয়ে গেছে আচ্ছা দেখো এখন ঠিক হয়ে গেছে আচ্ছা দেখো এখানে হচ্ছে কোন যুগল বাফার দ্রবণ তৈরি করে যারা মূলত হচ্ছে শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল ক্ষার অথবা দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারক তাদেরকে নিয়ে বেসিক্যালি তোমার বাফার দ্রবণটা তৈরি করবে ঠিক আছে তাহলে এখানে একটু দেখো তো কোনটা আনসার হয় এটা তো শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষার এটা আনসার হবে না এইটা কি দুর্বল অ্যাসিড আর এটা কি শক্তিশালী ক্ষারক তাহলে এটা আমাদের আনসার হবে বুঝছো বি নম্বরটা হচ্ছে আমাদের আনসার কারেন্ট চলে আসছে কারেন্ট যায় নাই হ্যাঁ ক্যামেরা হচ্ছে একটু পজ হয়ে গেছিল আশা করি এখন সব ঠিক আছে ওকে আচ্ছা এরপরে এরপরে হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের পরিভ্রমণরত পথকে কি বলে নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রন ঘুরে ঠিক আছে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন যে ঘুরতেছে কোথায় ঘুরতেছে বলো তো শক্তিস্তর না তাহলে এখানে আনসার কি হবে এই যে শক্তিস্তর আমার কথা বুঝছো যে এই যে এখানে হচ্ছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের পরিভ্রমণরত পথ মানে এই যে নিউক্লিয়াসের চারিদিকে কে ঘুরতেছে ইলেকট্রন ঘুরতেছে না এই যে চারপাশে এই যে যেখানে ঘুরতেছে ওটার নাম কি শক্তিস্তর তাহলে এখানে আনসার কোনটা হবে বলো আনসার কোনটা হবে শক্তিস্তর ওকে আনসার কোনটা হচ্ছে শক্তিস্তর বা এটাকে আমরা উপবৃত্তাকার কক্ষপথ বলি আসলে এখানে আনসার আলটিমেটলি দুইটাই হবে বুঝছো যে এই যে উপবৃত্তাকার যে কক্ষপথ উপবৃত্তাকার যে কক্ষপথ ওটাই তো শক্তিস্তর তো আলটিমেটলি আনসার কিন্তু এখানে এ হয় সিও হয় ঠিক আছে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেদিকে ঘুরতে থাকে এগুলো কিন্তু কক্ষপথ এই কক্ষপথের আরেক নাম কি বলতো শক্তিস্তর তাহলে আলটিমেটলি কিন্তু এখানে দুইটাই হয় এ এবং সি দুইটাই আনসার হয় ঠিক আছে শক্তিস্তরও হচ্ছে আনসার আবার উপবৃত্তাকার কক্ষপথ হচ্ছে ওকে তাহলে এই টাইপের কোশ্চেন যদি কখনো আসে মানে যেখানে হচ্ছে দুইটা দুইটা হচ্ছে আনসার হতে পারে তো সেই ক্ষেত্রে তোমার কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে তুমি যেটা তোমার হচ্ছে যেটা হচ্ছে আনসার অ্যাকচুয়ালি তুমি ওটা দাগেলে মার্ক পেয়ে যাবা কোনো প্যারা নেই এরপরে n ইকুয়াল টু থ্রি এল ইকুয়াল টু ওয়ান উপকক্ষে কয়টি ইলেকট্রন থাকতে পারে n ইকুয়াল টু থ্রি মানে তো থ্রি এল ইকুয়াল টু ওয়ান মানে কি বোঝাচ্ছে থ্রি পি এই পিতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে বলো তো ছয়টা পি সিক্স পড়ছি না আমরা পি সিক্স তাহলে এখানে আনসার কি হবে এই যে ছয় ওকে পরেরটাতে আসি ড্রাই সেলের অ্যানোড হিসেবে কোনটা ব্যবহার করা হয় বলো ড্রাই সেলের অ্যানোড হিসেবে অ্যানোড মানে কি যেখানে জারণ ঘটে যেখানে কি ঘটে জারণ তাইলে ড্রাই সেলে অ্যানোড হিসেবে কোনটা ইউজ করি আমরা এই যে জিঙ্ক ইউজ করি যেখানে কি করে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস হয় এই যে আর ক্যাথোড হিসেবে কি ইউজ করি বলো তো ক্যাথোডে হচ্ছে আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে না ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ক্যাথোডে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 এই জিনিসটা আমরা দেখে থাকি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এই যে বুঝা গেছে এটা এরপরে ড্রাই সেলে কোন ধাতুর দণ্ড বিদ্যমান থাকে ড্রাই সেল বা শুষ্ক কোষ এখানে কোন ধাতুর দণ্ড বিদ্যমান থাকে এটা কোন দণ্ড বলো তো ওই যে গ্রাফাইট কার্বন দণ্ড ঠিক আছে গ্রাফাইট বা কি বলো তো কার্বন ঠিক আছে গ্রাফাইট বা কি বলো তো কার্বন এই যে ড্রাই সেল মানে কি ড্রাই সেলের বাংলা কি ড্রাই মানে শুষ্ক আর সেল মানে কি কোষ তাহলে এটা কি হইলো শুষ্ক কোষ এই যে তোমরা সবাই অবশ্যই কি করবা সঠিক অ্যান্সারগুলো কমেন্টে জানাবে যেমন আমি দেখতে পাচ্ছি অলরেডি
অনেক আনসার দিচ্ছে। এই যে তোমার হচ্ছে জান্নাতুল, নূর, ঋতু, স্বর্ণা, মিথি, ফারহানা, প্রান্ত, মৃধা, মাইমুনা। ভেরি গুড। হ্যাঁ, ক্যাথোড হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, রাইট। আর তোমার হচ্ছে ড্রাই সেলে কোন ধাতু, বলো বলো? গ্রাফাইট বা কার্বন। ওকে, ভেরি গুড। দেখো আজকের ক্লাসের উদ্দেশ্যটা হচ্ছে এটাই, যে আবারও বলি আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে এটাই যে আজকের ক্লাসে আমি প্রচুর এমসিকিউ করাবো, ঠিক আছে, অনেকগুলো এমসিকিউ করাবো। তো এই এমসিকিউগুলা তুমি হচ্ছে কি করবা, দেখবা, দেখার পরে তোমার যদি মনে হয় এটার উত্তর, তাহলে উত্তর দিয়ে দিবা। যখন দেখবা উত্তর মিলে যাচ্ছে, তোমার নিজের কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে একদম শেষ মুহূর্তের ক্লাস, নূর ভাইয়ের শেষ ক্লাস রসায়নের, তো এখানে এমন টাইপের প্রশ্নগুলোই রাখছে যে প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করলে তোমার অনেক উপকারে আসবে, বুঝছো? তুমি অনেক বেশি কনফিডেন্সও পাবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এরপরে এমসিকিউতে যাই আমরা। চামড়া শিল্পের ট্যানারি বর্জ্যে ক্ষতিকারক উপাদান কোনটা, বলো এটার আনসার কি হবে? আমি তো তোমাকে বলছিলাম যে চামড়ার শিল্পে ট্যানিংয়ে ইউজ করা হয় একটা যৌগ, যেটার নাম ক্রোমিয়াম সালফেট। ওই ক্রোমিয়াম সালফেট যৌগ থেকে পরবর্তীতে একটা বর্জ্য পাওয়া যায়, সেটা কি বলো তো? সেটা কি? ক্রোমিয়াম। তাহলে এখানে আনসার কি হবে? ক্রোমিয়াম। এই যে আনসার কি হচ্ছে? ক্রোমিয়াম। ওকে, আনসার কি হবে বলো? ক্রোমিয়াম। না না, ক্লাস কি শেষ নাকি? না না, মাত্র তো আমরা অর্ধেকটা করলাম, মানে মাত্র হচ্ছে 50টা শেষ হয়েছে, আরও বাকি আছে, আরও বাকি আছে। ঠিক আছে, মাত্র তো আমরা অর্ধেক শেষ করলাম, আরও অর্ধেক বাকি আছে। ওকে, ক্রোমিয়াম, রাইট। এরপরে কোনটির রশ্মির শক্তি বেশি, বা কোন রশ্মির শক্তি বেশি? এখানে কোন রশ্মিটার শক্তি বেশি হবে বলো? তো আমরা কার শক্তি বেশি এটা বুঝি কিভাবে? আমরা একটা সূত্র জানি, E = hc/λ, পড়ছি না? তো এখান থেকে আমরা ই এর সাথে ল্যামডার সম্পর্ক কি পাই? ব্যস্তানুপাতিক। এ এর সাথে ল্যামডার সম্পর্ক কি বলো? ব্যস্তানুপাতিক। অর্থাৎ যার যার শক্তি বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কি? কম। তাহলে এখানে দেখতে হবে তরঙ্গ দৈর্ঘ্য কার কম। আমরা একটা ছন্দ পড়ছিলাম না, মগা রঞ্জন অতিদৃশ্য অবলোকে মারে রাতে। মগা, ম ম দিয়ে কি পড়ছিলাম? মহাজাগতিক রাশি, যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। আর দিয়ে পড়ছিলাম হচ্ছে রেডিও ওয়েভ, যা রাতে 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 দিয়ে পড়ছিলাম রেডিও ওয়েভ, যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তাহলে মগা রঞ্জন অতিদৃশ্য অবলোকে মারে রাতে পড়াইছিলাম না? তাহলে ম দিয়ে হচ্ছে মহাজাগতিক রাশি, যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। তাহলে তার যদি তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হয়, তার শক্তি সব থেকে বেশি হবে। এখানে শক্তি কার বেশি এটা জানতে চাইছে, তাহলে আনসার কি হবে? মহাজাগতিক। আনসার কি হচ্ছে? মহাজাগতিক। ওকে, রেডিও হবে না কিন্তু, রেডিও হবে না। রেডিওর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তাহলে তার শক্তি কি হবে? সব থেকে কম হবে। রেডিওর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তার শক্তি কি হবে? সব থেকে কম হবে। তুমি সূত্রটার দিকে খেয়াল করো, E = hc/λ। তাহলে ই এর সাথে ল্যামডার সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। যার ল্যামডা কম তার শক্তি বেশি। তাহলে ল্যামডা কম কার? মহাজাগতিক। আর রেডিওর তো ল্যামডা অনেক বেশি, রেডিওর তরঙ্গ দৈর্ঘ্যের মান কি? খুব বেশি, তাহলে তার শক্তি কি হবে? অনেক কম হবে। ওকে, আচ্ছা। এরপরে কোনটি মৌলিক গ্যাস? আচ্ছা, এখানে কোনটা মৌলিক গ্যাস হবে বলো তো? মৌলিক গ্যাস কোনটা হবে এখানে? মানে যে শুধু একটাই, ঠিক আছে, যে শুধু একটাই। যেমন হাইড্রোজেন গ্যাসে তুমি দেখবা, হাইড্রোজেন একটা মৌলিক গ্যাস, কিন্তু হাইড্রোজেনে কয়টা পরমাণু আছে? দুইটা। নাইট্রোজেনে কয়টা পরমাণু আছে? দুইটা। তারপর আবার ওজনে কয়টা পরমাণু আছে? তিনটা। কিন্তু হিলিয়ামে কি কোনো পরমাণু আছে? নাই, একটাই পরমাণু। তাহলে এটাই আনসার হবে, এটাই মৌলিক। ঠিক আছে, বুঝছো আমার কথা? যে এখানে এখানে মৌলিক শব্দটা অর্থ বুঝাইছে এটা, যে কে একা একা হইয়াই গ্যাস। যেমন নিষ্ক্রিয় যে গ্যাসগুলো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন, এগুলো কিন্তু একাই একাই গ্যাস তৈরি করে ফেলে, এর জন্য এগুলোকে মৌলিক গ্যাস বলা যায়। বাকি যেগুলো, এগুলো তো একাধিক মৌল মিলে তৈরি করতেছে। যেমন হাইড্রোজেনের দুইটা হাইড্রোজেন লাগতেছে হাইড্রোজেন গ্যাসে, নাইট্রোজেনের দুইটা নাইট্রোজেন পরমাণু লাগতেছে, ওজনে তিনটা অক্সিজেন পরমাণু লাগতেছে, বুঝছো? তাহলে এখানে আলটিমেটলি হচ্ছে হিলিয়াম আনসার। এরপরে কোন অঞ্চলে দৃশ্যমান রশ্মি পাওয়া যায়? ডেফিনেটলি একটাই অঞ্চল আছে যেখানে আমরা দৃশ্যমান রশ্মি পাবো, সেটার নাম কি বলতো? বামার। বামার অঞ্চলে কি পাওয়া যায়? দৃশ্যমান রশ্মিগুলো পাওয়া যায়। অর্থাৎ বামার যে অঞ্চল, ওই অঞ্চলে আমরা হচ্ছে কালারফুল তরঙ্গ দৈর্ঘ্যগুলো দেখতে পাই। ঠিক আছে, তাহলে এটা আনসার হবে বামার। পরমাণুর কক্ষপথে কি থাকে বলো? এই যে পরমাণুর কক্ষপথ একটু আগে পড়লাম না, এটা হচ্ছে পরমাণুর কক্ষপথ। কক্ষপথে কি থাকে? অবশ্যই ইলেকট্রন ঘোরাফেরা করে, ইলেকট্রন ছোটাছুটি করে। তাহলে পরমাণুর কক্ষপথে কি থাকবে? ইলেকট্রন। এই যে পরমাণুর কক্ষপথে কি থাকে বলো? ইলেকট্রন। ওকে, অলরাইট, আমরা হচ্ছে পরের এমসিকিউতে যাই।
নিচের কোনটি অদাহ্য পদার্থ? আচ্ছা, এই টাইপের এমসিকিউ আমরা অলরেডি একটা সলভ করে ফেলছি। এটা তো হিলিয়াম হবে, রাইট? এটা আবার চলে আসছে। আচ্ছা, পরের কোশ্চেনটা, কোন প্রক্রিয়ায় স্টার্চ এবং চিটাগুড় থেকে ইথানল তৈরি করা হয়? কোন প্রক্রিয়ায় স্টার্চ থেকেও যেভাবে ইথানল তৈরি করা হয়, চিটাগুড় থেকেও একইভাবে ইথানল তৈরি করতে পারে? খুবই ফেমাস কোশ্চেন, এটা নার্সিং অ্যাডমিশন আসছিল। এটা কি কোন প্রক্রিয়া হবে বলো? গাজন প্রক্রিয়া, তাই না? এটা কোন প্রক্রিয়া হবে? গাজন প্রক্রিয়া। গাজন প্রক্রিয়ার মাধ্যমে আমরা স্টার্চ থেকে ইথানল তৈরি করতে পারি, চিটাগুড় থেকেও কি করতে পারি? ইথানল প্রস্তুত করতে পারি। ঠিক আছে, কি হবে? গাজন। কোনটি খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়? অর্থাৎ কোন পদার্থটা বা এখানে এমন একটা যৌগ আছে যে যৌগ দিয়ে আমরা খাদ্যকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে পারি, অর্থাৎ প্রিজারভেটিভস। তো এখানে কোনটা প্রিজারভেটিভস বলো তো? এই যে সোডিয়াম বেনজোয়েট। কৃত্রিম যে প্রিজারভেটিভসগুলো আছে বা আর্টিফিশিয়াল যে প্রিজারভেটিভসগুলো আছে, এর মধ্যে সব থেকে ভালো প্রিজারভেটিভস হচ্ছে সোডিয়াম বেনজোয়েট। তাহলে এখানে আনসার কি হবে? সোডিয়াম বেনজোয়েট, ডি। ঝটপট সবাই আনসার দিতে থাকো। ওজোন বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত বলো? বায়ুমণ্ডলের তো আমরা 4টা স্তর পড়ছিলাম, তাই না? বায়ুমণ্ডলে আমরা 4টা স্তর পড়ছিলাম। এই 4টা স্তরের মধ্যে এমন একটা স্তর আছে যেখানে ওজোন গ্যাসটা অবস্থিত অবস্থিত বলো ওই স্তরের নাম কি? ওটার নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। কি বলো তো? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা কি পাই? ওজোন গ্যাসটা পাই। ওজোন গ্যাসের সংকেত কি? O3। ওজোন গ্যাসের সংকেত কি? O3। বায়ুমণ্ডলে টোটাল কয়টা স্তর? 4টা স্তর। এর মধ্যে এমন একটা স্তর আছে যে স্তরে আমরা ওজোন গ্যাসটা পাই, সেটার নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। এরপরে কোন গ্যাস জলবায়ু পরিবর্তনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? মানে জলবায়ু যে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এইটা কোন গ্যাসের জন্য বলো তো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তাই না? তাহলে এখানে আনসার কোনটা হবে? এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস আবার আগুন নিভাইতে হেল্প করে, ঠিক আছে? আবার জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার গ্রিন হাউস গ্যাসে সব থেকে গ্রিন হাউস গ্যাসটা দায়ী হচ্ছে এমন একটা গ্যাসের জন্য, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মানে সব থেকে বেশি দায়ী। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 50%। গ্রিন হাউস গ্যাসে যত আছে এর মধ্যে 50%ই কার্বন ডাইঅক্সাইড দখল করে, বুঝছো? পরম শূন্য তাপমাত্রা কোনটা? পরম শূন্য তাপমাত্রা বা এটাকে ইংলিশে কি বলি বলো? অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, যেখানে তাপমাত্রার মানটা কত হয়? যেখানে তাপমাত্রার মানটা হয়ে থাকে তোমার কত বলো তো? আর টেম্পারেচার, যেখানে টেম্পারেচারের মানটা হয়ে থাকে -273°C অথবা 0 কেলভিন। এই যে, ঠিক আছে? তাহলে এখানে আনসার কোনটা হবে? এই যে 0 কেলভিন। ওকে, নিচের কোনটির বন্ধন শক্তি বেশি বল? এই 4টার মধ্যে কোনটার বন্ধন শক্তি সব থেকে বেশি হবে? তুমি যদি একটু খেয়াল করো, সব থেকে বেশি যে কার্বন কার্বন ডাবল বন্ডেডটা হবে এটার। এরপরে অক্সিজেন অক্সিজেন 498 সামথিং, এটা মনে হয় 600 সামথিং। তো এটার বন্ধন শক্তি হচ্ছে সব থেকে বেশি কার্বন কার্বন ডাবল বন্ডে, বুঝছো? তাহলে এখানে আনসার কোনটা হচ্ছে? এই যে এটা, ঠিক আছে? কার্বন কার্বন যে ডাবল বন্ড, ওটার বন্ধন শক্তি কি সব থেকে বেশি। আমি তোমাকে কিন্তু ক্লাসে বলছিলাম যে বন্ধন শক্তিগুলো ভালো করে পড়ে নিতে। আমি একটা চার্ট পড়াইছিলাম না যে কার বন্ধন শক্তি কেমন? তো এটা কিন্তু পড়তে বলছিলাম। তো এখানে কিন্তু কার বন্ধন শক্তি কেমন এটা লেখা আছে। তো অবশ্যই অবশ্যই তোমাকে ওই চার্টটা একটু মুখস্থ রাখতে হবে, কারণ এটা তোমাদের নার্সিং অ্যাডমিশনের 24-25 সেশনে কিন্তু আসছিল। তার মানে এটা তোমাদের এবার আসতে পারে, রাইট? সরি, এবার আসতেও পারে, মানে রিপিট কোশ্চেন হলে গতবারে যেটা আসছে এবার আসবে, অথবা অন্য আরেকটা দিতে পারে, ঠিক আছে? কোনটার বন্ধন শক্তি বেশি? তাহলে এখানে মনে রাখবা কার্বন কার্বন ডাবল বন্ডটা। নিচের কোন পদ্ধতিতে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট জীবাণুমুক্ত করা উত্তম? মানে সার্জিক্যাল যে ইনস্ট্রুমেন্ট যেটাতে অপারেশন করা হয়, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে জীবাণুমুক্ত করা হয় এমন একটা পদ্ধতি যেটা নাম হচ্ছে অটোক্লেভ। এটা নিয়ে ডিটেলসে পড়াশোনা আছে, বাট আমরা এটা ডিটেলসে পড়াশোনা খুব একটা লাগে না, জাস্ট থিওরিটিক্যাল জেনে রাখো যে সার্জিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলোকে যদি আমি জীবাণুমুক্ত করতে চাই ভালো করে, সব থেকে উত্তম পদ্ধতি হচ্ছে অটোক্লেভ, মাথায় রাখবো। এরপরে n=2 এবং l এর মান যদি 1 হয়, n=2 আর l এর মান যদি 1 হয়, তাহলে ওই উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে? n=2, l=1 মানে 2p। তো p তে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 6টা, p6, তাই না? তাহলে এখানে আনসার কি হবে? এই যে 6, 6। p তে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 6টা। তারপরে নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পরকে কি বলে? দেখো এখানে তুমি যদি দেখো নাইট্রোজেনের
ভর সংখ্যা কিন্তু আলাদা, নাইট্রোজেন এখানে 15, অক্সিজেনের 16, তাহলে এই দুইটার ভর সংখ্যা আলাদা। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাদের প্রোটন সংখ্যা আলাদা, পারমাণবিক সংখ্যা আলাদা। তাহলে নিউট্রনটা একটু দেখি। নাইট্রোজেনের নিউট্রন কত? 15 থেকে 7 বাদ দাও 8। অক্সিজেনের নিউট্রন কত? 16 থেকে 8 বাদ দাও 8। তাহলে দুইজনেরই নিউট্রন সংখ্যা সেম না? তো যাদের নিউট্রন সংখ্যা সেম তাদেরকে একে অপরের কি বলে? আইসোটোন। তাহলে এখানে আনসার হবে আইসোটোন। যাদের নিউট্রন সংখ্যা সেম তাদেরকে একে অপরের কি বলি? আইসোটোন। ওকে, আইসোটোন। আইসো মানে একই, আর টনের নো দিয়ে মনে রাখবে নিউট্রন সংখ্যা। তার মানে যাদের নিউট্রন সংখ্যা সেম তাদেরকে কি বলতেছে? আইসোটোন। কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি? এটা তো আমরা পারবো, আমরা বেনি আশোকলা পড়ছি। বেনি আশোকলা, লাল, লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। এখানে কি লাল আছে? হ্যাঁ আছে। এই যে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তাই না? বেনি আশোকলা, তোমরা একটু আগে লিখছিলে কেউ একজন, বেনি আশোকলা। তো লাল, লা, বেনি আশোকলা, লাল, লালটার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, বেগুনিরটা সব থেকে কম। কোন রঙের আলোর বেগ সবচেয়ে কম? আচ্ছা, নর্মালি মাথায় রেখো সবগুলা রঙের আলোর বেগই কিন্তু সেম। কারণ আলোর বেগ কত বলো? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড কি আলোর বেগ? তার মানে সবার আলোর বেগ সেম হওয়ার কথা। কিন্তু এখানে সবগুলো তার আনসার হবে না, তাই না? একই তো এখানে বলেন, এখানে যাচাই বাছাই করে আনসার দিতে বলছে কোনটার আসলে অ্যাকচুয়ালি বেশি। তো আলোর বেগ না, নর্মাল বেগ চিন্তা করি, ঠিক আছে? তাহলে নর্মাল বেগ যদি চিন্তা করি, আমরা একটা সূত্র মনে রাখবো, ভি ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা। এখান থেকে আমরা জানতে পারি যার ভি এর সাথে সম্পর্ক হচ্ছে ল্যামডার সমানুপাতিক, অর্থাৎ যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বেগ বেশি। তাহলে বলো তো এই চারটার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? লালের। তাহলে লালের বেগ বেশি হবে, সরি লালের বেগ বেশি হবে, কিন্তু আমাকে চাইছে কম। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার বেগও কি হবে? কম হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এখানে কম কার? বেগুনির। তাহলে তার বেগও কি হবে? কম হবে। বুঝে গেছে? তাহলে আমার নর্মালি মাথায় রাখবা যে আলোর বেগ তো সবগুলো আলোর জন্য সেম, কারণ সি, আলোর বেগ কত? আলোর বেগকে প্রকাশ করে সি দ্বারা। সি এর মান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না? আলোর বেগের মান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, রাইট? তাহলে এটা এখন সবার আলোর বেগের মান তো সেমই হবে, কিন্তু যেহেতু প্রশ্নটা করে ফেলছে তাহলে তো একটু ডিফারেন্টলি আনসার দিতে হবে। কিভাবে আনসার দিব? ভি ইকুয়াল টু এফ ল্যামডা মাথায় রাখবো। ভি এর সাথে ল্যামডার সম্পর্ক কি? সমানুপাতিক। যার ল্যামডা বেশি তার ভি বেশি, যার ল্যামডা কম মানে তরঙ্গ দৈর্ঘ্য কম তার বেগ কম। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য কম কার? বেগুনির। তাহলে তার বেগও কি হবে? কম হবে। তাই আনসার হচ্ছে বেগুনি হবে। ওকে, দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কত? দৃশ্যমান আলো, দৃশ্যমান আলোর জন্য এটা তো ফিক্সড, তাই না? 380 থেকে 780 ন্যানোমিটার। এই যে তাহলে এটা আনসার হবে 380 থেকে 780 ন্যানোমিটার। শিখা পরীক্ষায় সোনালী বর্ণ দেয় কোন মৌলের কারণে? শিখা পরীক্ষায় সোনালী, শো দিয়ে মনে রাখবা, শো দিয়ে সোনালী হলুদ, তাই না? তাহলে শো দিয়ে সোডিয়াম, সোডিয়াম, এই যে সোডিয়াম প্লাসটা হচ্ছে শিক্ষা পরীক্ষায় সোনালী বর্ণ দেয়, ঠিক আছে? তাহলে আনসার হবে কি? Na, সোডিয়াম। শিক্ষা পরীক্ষাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এখান থেকে দেখবে একটা না একটা এমসিকিউ আসছে, বুঝছো? আচ্ছা, এরপরে কোনটি চার্জ নিরপেক্ষ, মানে কোনটার কোনো চার্জ নাই? ইলেকট্রনের চার্জ আছে নেগেটিভ চার্জ, প্রোটন পজিটিভ চার্জ, আলফার চার্জ আছে পজিটিভ চার্জ। তাহলে আনসার হবে কি? নিউট্রন। নিউট্রন কি চার্জ নিরপেক্ষ? নিউট্রনে কিন্তু কোনো চার্জ আছে না? চার্জ নাই, এর জন্য এটা চার্জ নিরপেক্ষ। এরপরে AgNH3 2Cl যৌগটিতে কোন ধরনের বন্ধন আছে? এখানে কিন্তু কি আছে বলতো? আচ্ছা, এখানে অপশনটা একটু চেঞ্জ হবে, অপশনটা একটু ঠিক করে দিচ্ছি, অপশনটা একটু চেঞ্জ হবে। এই যে এই জায়গাতে হচ্ছে সবগুলো হবে। আচ্ছা, এটাই আনসার হবে, অ্যাকচুয়ালি এটাই বেসিক্যালি আনসার হবে। আচ্ছা, সবগুলো কেন হবে? এইটার ভিতরে সব বন্ধন আছে,
এটার ভিতরে আয়নিক আছে, সমযোজী আছে, সন্নিবেশ আছে, সবগুলো আছে, ঠিক আছে। তো এইটা আয়নিক, সমযোজী, আর এইটা হচ্ছে কাটা যাবে, এই যে এটা, এই যে এটা লাগবে না। হ্যাঁ, তাহলে দেখো এটা একটু কারেকশন করে দিলাম। তো এখানে এই যৌগটাতে সব বন্ধন আছে, কিভাবে বন্ধন আছে বুঝলাম। দেখো এটা হচ্ছে সিলভার, আর এখানে হচ্ছে অ্যামোনিয়া, ডাই অ্যামিন সিলভার ক্লোরাইড এটার নাম। তো এটা প্লাস আর এটা হচ্ছে ক্লোরিন মাইনাস, বুঝছো? এটা হচ্ছে প্লাস আর এটা কি বলতো, ক্লোরিন মাইনাস। এই যে, তো এখানে ডাই অ্যামিন সিলভার যে আয়নটা পজিটিভ আয়ন আর এটা নেগেটিভ আয়ন, এই যে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন মিলে এটা তো কোন বন্ধন তৈরি করছে জানো? এটা হচ্ছে একটা আয়নিক বন্ধন তৈরি করছে। কি বলতো, আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনে কি দেখো, ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে তৈরি করে না? তো এটা হচ্ছে তোমার ক্যাটায়ন আর এটা হচ্ছে অ্যানায়ন, দুইটা মিলে আয়নিক বন্ধন তৈরি করছে, গেল। এরপরে আবার এটারে ভাঙো, এটারে ভাঙলে আমরা কি পাই? এজি প্লাস, এজি প্লাস রে হচ্ছে দুইটা অ্যামোনিয়া ইলেকট্রন শেয়ার করতেছে, এই যে এখানে একটা অ্যামোনিয়া, এখানে একটা অ্যামোনিয়া, তারা কি করে এজি প্লাসের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনে আবদ্ধ হচ্ছে। সন্নিবেশ সমযোজী বন্ধন, এই যে এটা সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ। এরপরে আবার এই অ্যামোনিয়াটা তৈরি হয় কিভাবে? এই যে অ্যামোনিয়াটা, এটা হয় সমযোজী বন্ধনের মাধ্যমে, কারণ অ্যামোনিয়া তো একটা সমযোজী যৌগ। তাহলে আলটিমেটলি তিন ধরনের বন্ধন দেখা গেল, এটা আয়নিক পজিটিভ নেগেটিভ, আর এটা হচ্ছে সন্নিবেশ, তাই না? এই যে এজি প্লাসকে অ্যামোনিয়া, দুইটা অ্যামোনিয়া কি করতেছে, ইলেকট্রন শেয়ার করতেছে, আর অ্যামোনিয়া নিজে কি একটা সমযোজী বন্ধন। তাহলে তিনটায় বন্ধনই দেখা যাচ্ছে, এর জন্য এটা কি হবে, অল হবে আনসার ডি। ঠিক আছে, অল হবে। ওকে, আচ্ছা। এরপরে আমরা যাই, সব থেকে বড় গ্যাস কোনটা? সব থেকে বড় গ্যাস কোনটা? আচ্ছা, যদি আমি এখানে চারটা দেখি যে সব থেকে বড় গ্যাস কোনটা হবে, তুমি একটু ভালো করে যদি দেখো, যেখানে নিয়ন আছে, হিলিয়াম আছে, রেডন আছে, জেনন আছে, তাহলে সব থেকে বড় গ্যাস কোনটা হবে? আমরা যদি দেখি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন। সব থেকে বড় কোনটা? যেটা একদম নিচে আছে অর্গানেসন, এখানে কি অর্গানেসন আছে? নাই। তার উপরে দেখো রেডন, রেডন কি আছে? হ্যাঁ, রেডন আছে, তাহলে এটা হবে আনসার, সব থেকে বড় গ্যাস। ওকে, এটা হবে আমাদের আনসার। এরপরে পরিসীমার মধ্যে ডি ব্লকের মৌল সংখ্যা কয়টা? ডি ব্লক, ডি ব্লকে কয়টা মৌল আছে? ডি ব্লকে আছে হচ্ছে 41টা। ওই যে পড়াইছিলাম না একটু আগে। এস ব্লকে কয়টা আছে? 14টা। পি ব্লকে আছে 36টা, ডি ব্লকে আছে 41টা, এ ব্লকে আছে কয়টা? 27টা। ওকে, আচ্ছা। তোমরা অনেকে বলতেছিলে যে ভাই নামাজের ব্রেক, হ্যাঁ নামাজের ব্রেক হচ্ছে 5টায় দিচ্ছি, ঠিক আছে, 5টা বাজুক, এরপরে হচ্ছে নামাজের ব্রেক দিচ্ছি, অথবা আজান তো দিয়ে দিবে দ্রুত। আচ্ছা, নামাজের ব্রেক এখনই দিয়ে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, নামাজের ব্রেক দিয়ে দিচ্ছি, সবাই আমরা নামাজ পড়ে আসি। বারো মিনিট, ঠিক আছে, 12 না 13 মিনিট দিলাম। সবে হচ্ছে এক্সাক্ট টাইমে চলে আসবা, ঠিক আছে, আমরা আমাদের বাকি এমসিকিউগুলো কমপ্লিট করব। ওকে, সবাই একদম এক্সাক্ট চলে এসো, নামাজের ব্রেক দিতে হবে, নাহলে নামাজের টাইম চলে যাচ্ছে।
ওকে, আমরা আমাদের ক্লাস শুরু করি। এখানে ছিলাম আমরা, সবাই চলে আসো। প্রেজেন্ট দিতে থাকো সবাই। আচ্ছা, এখানে ব্লক হয়ে গেছে। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী এমসিকিউতে যাই। দেখো এখানে কি বলছে, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন তাকে কি বলি? ইলেকট্রন ত্যাগ করে মানে ধরো এখানে এক্স আছে, সে একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, ঠিক আছে? তো তাকে আমরা কি বলি বলতো? যে শক্তির প্রয়োজন সেটাকে আমরা বলি আয়নীকরণ শক্তি। ওকে, আচ্ছা। এরপরে নিচের কোনটি অবস্থান ধাতু? তো অবস্থান মৌল কোনগুলো আমি যদি তোমাকে একদম এখানে ইজিলি বলি, যে মাথায় রাখবা যে টাইটানিয়াম থেকে তোমার হচ্ছে কপার পর্যন্ত, টাইটানিয়াম থেকে কি বলতো কপার পর্যন্ত যে মৌলগুলো আছে, সবগুলো মৌলগুলোকে আমরা কি বলি? অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু। স্ক্যান্ডিয়াম বাদ, স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল না। তারপরে হচ্ছে জিঙ্ক অবস্থান্তর মৌল না। স্ক্যান্ডিয়ামের পরে হচ্ছে টাইটানিয়াম, টাইটানিয়াম থেকে শুরু করে তোমার হচ্ছে কপার পর্যন্ত যে সকল মৌলগুলো রয়েছে সবগুলোই কি অবস্থান্তর ধাতু বা অবস্থান্তর মৌল। তাহলে দেখো তো এখানে টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কবাল্ট, নিকেল, কপার। তাহলে এই যে এখানে হচ্ছে টাইটানিয়াম আছে, এটা হবে আমাদের আনসার। ওকে, আচ্ছা পরেরটাতে যাই। 0.4 গ্রাম কস্টিক সোডায় 100 ml দ্রবীভূত হলে ঘনমাত্রা কত? ঘনমাত্রা কত মানে কার মান জানতে চাইছে? এস এর মান। কি কি দেয়া আছে? ডাব্লিউটা দেয়া আছে দেখো, 0.4 গ্রাম কস্টিক সোডা। কস্টিক সোডার সংকেত কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ NaOH। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত বলো? 40। আর আয়তন কত? 100 ml। এটাকে যদি লিটারে কনভার্ট করি তাহলে কত আসবে? 0.1 লিটার। তাহলে কোন সূত্রটা নিব দেখো, W/M ইকুয়াল টু SV। তাহলে এখানে আমি যদি এসটা বের করতে চাই, এস ইকুয়াল টু কি হবে? W/MV। তাহলে ডাব্লিউর মান হচ্ছে 0.4, আণবিক ভরের মান হচ্ছে 40, আর ভি এর মান হচ্ছে 0.1। তাইলে 0.4 ডিভাইডেড বাই 4, তাহলে আলটিমেটলি কত আসে? এটা আসে হচ্ছে 0.1 মোলার। ঠিক আছে, তাহলে এখানে আনসার কোথায়? 0.1, এই যে বি হবে আমাদের আনসার। এগুলো কিন্তু ক্যালকুলেটর ছাড়াই করা লাগবে, হাত দিয়ে। ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়াই কি করতে হবে বলো তো? হাত দিয়ে করে ফেলতে হবে। তাহলে তুলে নাও এটা একটু, ক্যালকুলেটর ছাড়া অবশ্যই হাত দিয়ে করতে হবে। ম্যাথ যদি কখনো আসেও তাহলে তুমি সবার লাস্টে আনসার করবা, আগে হচ্ছে থিওরিটিক্যাল সবগুলো দাগায় ফেলবা, এরপরে লাস্টে কি করবা? ম্যাথ দাগাবা। ওকে, আচ্ছা। এরপরে নিচের কোনটি দুর্বল অ্যাসিড? দুর্বল অ্যাসিড তো ভাই অলরেডি কয়েকটা দেখাইছিলাম, এই যে এটা হচ্ছে আমাদের আনসার। ইথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, জৈব অ্যাসিড সবগুলোই দুর্বল অ্যাসিড। ওকে, এরপরে জারকের কাজ কি? বিজারকের কাজ ছিল, বিজারকের কাজ কি ছিল? ইলেকট্রন ত্যাগ করে দেয়া। জারকের কাজ কি বলতো? ইলেকট্রন গ্রহণ করা, ইলেকট্রন গ্রহণ। তাহলে ইলেকট্রন গ্রহণ কি কোথাও আছে? এই যে আছে। তাহলে এই যে জারকের কাজ কি? ইলেকট্রন গ্রহণ করা। ঠিক আছে, আর জারকের কাজ কি? ইলেকট্রন গ্রহণ করা। ঠিক আছে, আবার নিজেও তো বিচারিত হয়, জারক কি নিজেও বিচারিত হয়, আবার সে তো জারণ ঘটায়ও। তাহলে আনসার আলটিমেটলি কি? সবগুলো হবে, তাই না? সবগুলো হবে আনসার। দেখছো, আমি কিন্তু প্রথমে এ দাগায় ফেললে আমার কিন্তু মার্কটা কাটা যেত, কারণ তিনটে অ্যান্সার। জারক কি? নিজে বিজারিত হয়, বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। আবার সে অপরকে মানে আরেকজনকে কি ঘটাবে? জারণ ঘটাবে। তাহলে আলটিমেটলি তো তিনটে আনসার হচ্ছে, তাহলে সবগুলো হবে আমাদের আনসার। বুঝছো? ডি হবে আমাদের আনসার, ডি, এ না, ডি। ঠিক আছে, সবগুলো আনসার হবে। ইলেকট্রন গ্রহণও করবে, নিজে বিজারিত হবে, আবার জারণ ঘটাবে। এরপরে তুতের মধ্যে পানির পরিমাণ কত? তুতে, তুতে কি বলতো? তুতের সংকেত কি? তুতের সংকেত হচ্ছে এই যে কপার সালফেট ডট 5 মোল পানি। তো এটার মধ্যে পানির পার্সেন্টেজ কত? ঠিক আছে, পানি কতটুকু, তো এটা বের করতে হবে। এখানে হচ্ছে আণবিক ভরটা দিবা, কপার সালফেটের আণবিক ভর, এই যে এটার আণবিক ভরটা, আর উপরে দিতে হবে 5 মোল পানি, ইন্টু 100% দিলে আমি হচ্ছে পেয়ে যাব। বলো এটার রেজাল্ট কত আসে, মনে আছে?
এটার রেজাল্ট কত আসে বলো, এটার রেজাল্টটা কত আসে মনে আছে তোমাদের কারো? এটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করতে হবে। আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে যেমন অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের পরিমাণ কত পার্সেন্ট, এটা মনে রাখতে হবে। তুতের মধ্যে পানির পার্সেন্টেজ কত, এটা মনে রাখতে হবে। তারপরে আবার হচ্ছে অ্যামোনিয়াম সালফেটের মধ্যে সালফারের পার্সেন্টেজ কত, অ্যামোনিয়াম ফসফেটের মধ্যে ফসফরাস পার্সেন্টেজ কত, এইগুলো কিন্তু স্পেসিফিকলি মুখস্থ থাকতে হবে। কারণ পরীক্ষা হলে এইগুলো কেমনে বের করবা, এগুলো তো বের করতে সময় লাগবে, তাই না? তো এই জন্য বলছিলাম, কিন্তু চারটা দেখাইছিলাম, ইউরিয়ার মধ্যে নাইট্রোজেনের পার্সেন্টেজ, তুতের মধ্যে পানির পার্সেন্টেজ, অ্যামোনিয়াম সালফেটের মধ্যে সালফারের পার্সেন্টেজ, অ্যামোনিয়াম ফসফেটের মধ্যে ফসফরাস পার্সেন্টেজ, ঠিক আছে? তো এটা কত মনে আছে? 36% না? 36, কিন্তু এখানে কি 36 আছে? নাই, তাহলে 35% আনসার দিব, ঠিক আছে? 35% এখানে কি দিব? আনসার দিব। ওকে, 36 ইউজুয়ালি আনসার, কিন্তু 36টা এখানে নাই, তাহলে আনসার কত দিব? 35। ওকে, ভেরি গুড। আচ্ছা, পরেরটাতে যাই। নিচের কোনটি উভধর্মী অক্সাইড? আচ্ছা, উভধর্মী অক্সাইড কাকে বলি? যে অ্যাসিডের মতো কাজ করে, ক্ষারের মতো কাজ করে। এটা তো উভধর্মী হবে না, এটা অম্লধর্মী অক্সাইড। এটাও অম্লধর্মী অক্সাইড, আর এটা ক্ষারীয় অক্সাইড। তাহলে আনসার কোনটা হবে? এই যে এটা উভধর্মী অক্সাইড, বুঝছো? কার্বন ডাইঅক্সাইড কি পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড দেয়, কার্বনিক অ্যাসিড। সিলিকন ডাইঅক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে সিলিসিলিক অ্যাসিড দেয়। ক্যালসিয়াম অক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার দেয়। তাহলে এটাই হবে আনসার, টিন অক্সাইড। এটা অ্যাসিডের মতো কাজ করে, ক্ষারের মতো কাজ করে। কোনটি মুদ্রাধাতু? মুদ্রাধাতু কোনগুলা মনে আছে? কপার, সিলভার আর গোল্ড, এই তিনটা কি মুদ্রা ধাতু। কত নম্বর গ্রুপে? গ্রুপ 11। তাহলে দেখো এখানে কোনটা আনসার? এই যে গোল্ড, গোল্ড হবে আমাদের আনসার। ওকে, এরপরে 0.05 মোলার সালফারিক অ্যাসিডের পিএইচ কত? তাহলে এটা কিভাবে পিএইচটা বের করবো? দেখো এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া বের করতে হবে। তাইলে সালফারিক অ্যাসিডের সংকেত কি? H2SO4। H2SO4 থেকে আমরা কয়টা H প্লাস পাই? দুইটা H প্লাস, আর একটা SO4 2 মাইনাস পাই, তাই না? এই যে, তাহলে 1 মোলার সালফারিক অ্যাসিড থেকে 2 মোলার H প্লাস পাই, তাই না? 1 মোলার সালফারিক অ্যাসিড থেকে কয় মোল পাই? 2 মোল পাচ্ছি। তাহলে এখানে কত মোল আছে? 0.05। 05 থেকে আমরা পাই 2 ইন্টু 0.05, তাহলে এটা কত আসবে? এটা আসবে 0.1 মোলার। তাহলে আমি যদি পিএইচ বের করি, পিএইচ ইকুয়াল টু আমরা কি জানি? মাইনাস লগ এইচ প্লাস। এখন টোটাল এইচ প্লাসের ভ্যালু কত? 0.1। আর 0.1 মানে কি? 0.1 মানে কি বলো? 10⁻⁻1 না? তাহলে এটার রেজাল্ট কত আসবে? 1 আসবে। এই যে আনসার হচ্ছে 1। বুঝছো? বোঝা গেছে? এই যে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ 0.1। 0.1 মানে কি? 10⁻⁻1। আর এখানে লগের, এই যে এটা তো জানো তুমি, লগ 10/10, এটার ভ্যালুর মান কত? 1। এটা মানে 1 বুঝায়, রাইট? আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +1, ঠিক আছে? 1 হবে আমাদের আনসার। ওকে, আচ্ছা পরেরটাতে যাই। কোনটি তীব্র অ্যাসিড? এখানে কিন্তু সবগুলোই মোটামুটি তীব্র অ্যাসিড, কিন্তু কোনটা বেশি তীব্র এটা বুঝবো কিভাবে? জারণ মানটা বের করে। এখানে কার জারণ মান কত সেটা বের করতে হবে। যেমন আমি তোমাকে দেখাই, HClO4 কেন্দ্রীয় পরমাণুর যার জারণ মান বেশি, সেই অ্যাসিডটা তত বেশি তীব্র হবে। এখানে কেন্দ্রীয় পরমাণুকে, এই যে এটা কেন্দ্রীয় পরমাণু, তাহলে দেখো অক্সিজেনের জারণ মান -2 ফিক্সড, -2 ইন্টু 4 কত হইলো? -8। হাইড্রোজেনের জারণ মান কিন্তু ফিক্সড, কত? +1। তাহলে ক্লোরিন অটোমেটিকলি কত হবে? +7। তাহলে এখানে ক্লোরিনের জারণ মান কত হইলো? +7। এখানে যতগুলো অ্যাসিড আছে, এই অ্যাসিডগুলোর মধ্যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার বেশি হবে, সেই অ্যাসিডটা তত বেশি তীব্র হবে। তাহলে এইখানে পারক্লোরিক অ্যাসিডে পাইলাম +7, রাইট? আচ্ছা লিখলাম। এরপরে আরেকটা H3PO4, H3PO4। তাহলে এইখানে আমরা যদি দেখি, অক্সিজেন -2, চারটার জন্য কত হবে? -2 ইন্টু 4 -8। একটা হাইড্রোজেনের জন্য +1, তিনটার জন্য কত হবে? +1 ইন্টু 3 +3। তাহলে ফসফরাস অটোমেটিকলি +5 হবে, তাই না? এই যে, তাহলে এখানে +5 পাচ্ছি। এখন পর্যন্ত এগিয়ে পারক্লোরিক অ্যাসিড, এটার নাম কি? পারক্লোরিক অ্যাসিড, +7। আচ্ছা এরপর H3PO2, এটা বের করে দেখবা। এটা আসতেছে +3, সরি, এটা আসতেছে হচ্ছে +1 হাইপোফসফরাস অ্যাসিড, আর এটা আসতেছে দেখবা +6। তাহলে সব থেকে বেশি কার? এটার না? এই যে এটা আনসার হবে, পারক্লোরিক অ্যাসিড। এখানে কেন্দ্রীয় পরমাণু জারণ মান +7 পাইলাম, এখানে +5 পাইলাম, এখানে দেখবা +1, এখানে দেখবা +6। তাহলে সব থেকে বেশি আসতেছে প্রথম অপশনটা, জারণ মান +7, তাহলে এটা আনসার হবে।
আচ্ছা, ক্ষারধর্মী মাটির পিএইচ যদি কমাইতে চাই, পিএইচ কি চাচ্ছি কমাইতে, তাহলে কি ইউজ করতে হবে? ক্ষারধর্মী মাটির পিএইচ কমানোর জন্য অ্যাসিডিক লবণ ইউজ করতে হবে, অ্যাসিডিক লবণ। এখন কোন কোন অ্যাসিডিক লবণ আমরা ইউজ করতে পারি? চাইলে অ্যামোনিয়াম সালফেট ইউজ করতে পারি, তারপর আমরা ইউজ করতে পারি অ্যামোনিয়াম ফসফেট, এগুলো অ্যাসিডিক লবণ। তাহলে এখানে আনসার কোনটা হবে? এই যে অ্যামোনিয়াম সালফেট। 0.05 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ। আচ্ছা, এই কোশ্চেনটা আবার চলে আসছে, দুইবার চলে আসছে, এটা না, কেটে দিই এটা, দুঃখিত। কোনটি ত্বকের পিএইচ এর মান? ত্বকের পিএইচ এর মান কত হয়? 4.8 থেকে 5.5, রাইট? আচ্ছা, তাহলে এখানে আনসার কোনটা হবে? এই যে মানুষের যে ত্বক, মানবদেহের ত্বকের পিএইচ এর মান কত হয়? 4.8 থেকে 5.5 এর মাঝে না? তাহলে এখানে 5 আছে, দেখছো কি আছে এখানে? 5। তাহলে এখানে যেহেতু 5 আছে, 4.8 থেকে 5.5 এর মাঝে না 5, তাহলে এটা আনসার হবে। ওকে, 5। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে কোন অ্যাসিড থাকে? জৈব অ্যাসিড থাকে। কোন অ্যাসিডটা? এই যে টার্টারিক অ্যাসিড। কি থাকবে? টার্টারিক অ্যাসিড। এই যে কোন উপাদানে কোন অ্যাসিড থাকে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেমন কলাতে থাকে বেনজোইক অ্যাসিড, তারপরে আবার হচ্ছে তোমার লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, কমলাতে সাইট্রিক অ্যাসিড থাকে, চায়ে ট্যানিক অ্যাসিড থাকে, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। H2 এর অনুবন্ধী ক্ষারক কোনটা? এটা কিন্তু H2O, ঠিক আছে, H2O, টুটা নিচে হবে একটু, H2O এর অনুবন্ধী ক্ষারক জানতে চাইছে, তার মানে সে নিজে একটা অ্যাসিড। পানির অনুবন্ধী ক্ষারক কোনটা এটা জানতে চাইছে, পানির অনুবন্ধী ক্ষারক কোনটা জানতে চাইছে, তার মানে পানির নিজে একটা কি? অ্যাসিড। তাহলে অ্যাসিডের কাজ কি? H+ ত্যাগ করা। তাহলে H+ ত্যাগ করলে এখানে কি পাবো? OH-। তাহলে এটাই হবে অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী ক্ষারক, তাই না? অনুবন্ধী ক্ষারক। বোঝা গেছে যে পানির অনুবন্ধী ক্ষারক জানতে চাইছে, তার মানে পানি নিজে একটা অ্যাসিড। তো অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কেমনে বের করবো? অ্যাসিডের কাজ কি? H+ ত্যাগ করা। তাহলে H+ ত্যাগ করলে OH- আছে, এটাই অনুবন্ধী ক্ষারক। ওকে, তাহলে OH- হচ্ছে আমাদের আনসার। কোনটি কম সক্রিয়? আচ্ছা, তো সক্রিয়তার সিরিজটা আমরা যখন পড়ছিলাম, ওই যে কা এবং হাত, কাশি এবং হাঁচিতে, মনে আছে ওই ইয়াটা, মানে ছন্দটা? কাশি এবং হাঁচিতে আজকাল আতঙ্কিত আমি, তাই 231-এ কল দিলাম। তাহলে ওই যে আমরা যে ধারাটা পড়ছিলাম সিরিজটা, ওই সিরিজ অনুযায়ী আমরা বের করবো যে কোনটা কম সক্রিয়। তো তুমি দেখবা সক্রিয়তার সিরিজ অনুযায়ী সব থেকে নিচে আছে হচ্ছে এই অ্যালকোহলটা, সব থেকে উপরে আছে দেখবে SO3H। নিচে বলতে এই চারটার তুলনায়, এই চারটা কাশি, কা দিয়ে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এটা বেশি সক্রিয়। সি দিয়ে হচ্ছে এই যে SO3H, সালফোনিক অ্যাসিড। আতঙ্কিত আমি, তারপরে এখানে হচ্ছে তোমার ওই যে সায়ানেটটা আসবে, মানে সক্রিয়তার সিরিজ, এরপরে OH আসবে। মানে এই চারটার যদি আমি সক্রিয়তার সিরিজটা ক্রমান্বয় করি যে কোনটা বেশি কোনটা কম, তাহলে এই ধারাটা হবে। আগে COOH, এরপরে SO3H, এরপরে সায়ানাইড, এরপরে OH। তাহলে এখানে আনসার কি হবে? OH হবে। আচ্ছা, এরপরে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলা? যেগুলো হচ্ছে তীব্র অ্যাসিড, মানে শক্তিশালী অ্যাসিড, তীব্র ক্ষারক, তারপর আবার লবণ। কোন লবণ? নিরপেক্ষ লবণ, যেমন সোডিয়াম ক্লোরাইড। এগুলো কি? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে এখানে দেখো তো কোনটা হবে? তীব্র অ্যাসিড কোথাও আছে? অ্যাসিটিক অ্যাসিড, দুর্বল অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, এটাও দুর্বল অ্যাসিড, লেড অ্যাসিটেট, এটা লবণ, দুর্বল লবণ। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হবে আমাদের আনসার, HCl, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, এটা হচ্ছে কি বলতো? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। পিভিসি এর উপাদানটা কোনটা? পলিভিনাইল ক্লোরাইড, তাই না? তাহলে এটা কি? পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড লিখছিলাম, পলিভিনাইল ক্লোরাইড। এটা সংকেত কি? এটার উপাদান কোনটা, মানে হচ্ছে মনোমারটা কোনটা? এই যে CH2 ডাবল বন্ড CHCl, এই যে এটা হচ্ছে পিভিসির উপাদান। বুঝছো? এটা হচ্ছে পিভিসির উপাদান। নিচের কোনটি পানির ক্ষরতার জন্য দায়ী? পানির ক্ষরতার জন্য দায়ী কোনগুলা? কি কি লবণ? যেমন দেখো বাইকার্বনেট লবণ, তারপরে হচ্ছে ক্লোরাইড লবণ,
তারপর হচ্ছে সালফেট লবণ, এগুলো সবগুলোই কি পানির ক্ষরতার জন্য দায়ী। তাহলে এখানে কোনটা হবে, এই যে বাইকার্বনেট। বাইকার্বনেটটা কিন্তু অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী, এটাও একটু বলে দিই। অস্থায়ী ক্ষরতা আছে না, এটার জন্য দায়ী অস্থায়ী ক্ষরতা। আর এই দুইটা কিন্তু স্থায়ী ক্ষরতার জন্য দায়ী, স্থায়ী ক্ষরতা। ঠিক আছে, ওকে। এরপর একটা কোশ্চেন ম্যাথ দিছে, 0.98 গ্রাম সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে 1 লিটার জলীয় দ্রবণ তৈরি করা হলে দ্রবণটির ঘনমাত্রা কত। আচ্ছা, কি দেওয়া আছে 0.98 গ্রাম, মানে এটা ডাব্লিউর মান। আয়তন দেওয়া আছে 1 লিটার। আর সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, 98। বের করতে হবে ঘনমাত্রা এস এর মান। তাহলে আমরা জানি W/m = SV। তাহলে সুতরাং S = কি হবে, W/mv। তাহলে W হচ্ছে 0.98, আর এমটা কত, এমটা হচ্ছে 98 ভি 1 লিটার। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখবা আসবে 0.01 মোলার, মানে হাতে হাতে ক্যালকুলেশন করলে। হাতে হাতে কিভাবে করবে একটু দেখাই দেই। দেখো 0.98 উপরে না, এই যে নিচে হচ্ছে কত 98। তুমি একটা কাজ করো, উপরে 100 দ্বারা গুণ দাও, সরি, উপরে 0.98 ইন্টু 100 দাও, নিচেও তো 100 দ্বারা গুণ দিতে হবে, 98 ইন্টু 100। তাহলে দেখবা উপরে আসতেছে 98 আর নিচে আসতেছে 98 ইন্টু 100। তাহলে এই 98 98 কাটো, তাহলে 1/100 থাকে না, এই 1/100 মানে কি 0.01। তো এইভাবে চিন্তা করলে কিন্তু সহজ হয়, বুঝছো? এইভাবে চিন্তা করলে উপরে 100 দ্বারা নিচে 100 দ্বারা গুণ দিলাম, 98 98 পাইলাম, 98 98 কাটো, 1/100 মানেই 0.01। আচ্ছা, কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত? তো প্রথমে অ্যালুমিনিয়াম লেখো, এরপরে সালফেট লেখো। মনে রাখবে একজনের যোজনী আরেকজনের কাছে যায়। অ্যালুমিনিয়ামের যোজনী কত, 3, চলে যাবে সালফেটের কাছে। সালফেটের যোজনী 2, চলে যাবে অ্যালুমিনিয়ামের কাছে। তাহলে এইটাই হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত। এটাই হচ্ছে কি বলতো, অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত। এই যে, ওকে, এটাই হচ্ছে কি বলো, অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত। এটা হচ্ছে বিএসসির ক্লাস হচ্ছে, বাই দ্য ওয়ে। ক্লোরিন আয়নে কয়টা ইলেকট্রন আছে? ক্লোরিন আয়ন বলতে কি বোঝায় জানো? ক্লোরিন আয়ন বলতে বোঝায় Cl-। অক্সিজেন আয়ন বললে হয়তো O2-। তাহলে ক্লোরিন আয়ন, ক্লোরিন মাইনাস, ক্লোরিনে ইলেকট্রন থাকে 17টা, সে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে কনভার্ট হয়। আগে ছিল 17টা, এখন কয়টা ইলেকট্রন, 18টা। ঠিক আছে, তাহলে আনসার কত হবে, 18। ওকে। কোনটির আয়নীকরণ শক্তি বেশি? এখানে কে কে আছে, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। এই চারটার মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি? দেখো, নাইট্রোজেন, অক্সিজেন তারা 2 নম্বর পর্যায়ে, তারপরে ফসফরাস, সালফার তারা 3 নম্বর পর্যায়ে। আমরা জানি পর্যায় সারণীতে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কমে, উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কমে, তার মানে নিচে যারা আছে তাদের আয়নীকরণ শক্তির মান কম, উপরে যারা আছে তাদের আয়নীকরণ শক্তির মান বেশি। তাহলে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে দেখতে হবে কার আয়নীকরণ শক্তি বেশি। তারা দুজন কি একই পর্যায়ে, যে 2 নম্বর পর্যায়ে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান কি বাড়ে, হওয়ার কথা ছিল, তাহলে ডানে যে আছে তার বেশি, এই যে এটা। কিন্তু এটা হবে না, হবে কি উল্টাটা, নাইট্রোজেন ইজ গ্রেটার দেন অক্সিজেন। কেন? কারণ ব্যতিক্রম, নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে আয়নীকরণ শক্তির ব্যতিক্রমতা রয়েছে। তাহলে নাইট্রোজেন হবে আমাদের আনসার। এটা কিন্তু খেয়াল রাখো, অনেকে এখানে অক্সিজেন দাগাই দিবে, যেটা কিন্তু ভুল। নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে ব্যতিক্রম আছে, ফসফরাস এবং সালফারের মধ্যে ব্যতিক্রম আছে, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম আছে। তারপর আবার হচ্ছে বেরিলিয়াম আর বোরনের মধ্যে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম রয়েছে। সব থেকে বড় ধাতু অধাতু কোনটা? এখানে তো সবগুলো অধাতু, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যেটা একদম নিচে থাকবে সেটা সব থেকে বড় অধাতু হবে। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই যে আয়োডিনটা কি একদম নিচে আসছে না, তাহলে সেটাই সব থেকে বড় হবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে। আচ্ছা, এরপরে নিচে কোনটি বিস্ফোরক পদার্থ, মানে যেটা কোনো কিছুর সাথে সংস্পর্শে আসলেই ব্লাস্ট হয়ে যায়, বিস্ফোরিত পদার্থ বা বিস্ফোরক, সেটা কি বলতো, জৈব পারক্সাইড। জৈব পারক্সাইড কি, বা যে কোনো হাইড্রোজেন পারক্সাইড, জৈব পারক্সাইড, এগুলো কিন্তু সব বিস্ফোরক পদার্থ। ঠিক আছে, নাইট্রোগ্লিসারিন। তারপরে কোনটি পরিবেশের জন্য ক্ষতিকারক?
তো পরিবেশের জন্য ক্ষতিকারক আমরা পড়েছিলাম এই যে মার্কারি এবং হচ্ছে লেড, এই দুইটা কি পরিবেশের জন্য ক্ষতিকারক পদার্থ, তাই না? তাহলে এখানে কোনটা আনসার হবে? এই যে এটা লেড হচ্ছে আমাদের আনসার। ওকে, এই কোশ্চেন শেষ আমাদের। আমাদের হচ্ছে তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস মোটামুটি। আমাদের হচ্ছে আজকে কিন্তু তারাবির নামাজ আছে, বাই দ্য ওয়ে আমাদের হচ্ছে আজকে তারাবির নামাজ আছে আলহামদুলিল্লাহ। তো সবাই, সবার হচ্ছে পরীক্ষা 27 তারিখ, আমাদের ক্লাস কিন্তু শেষ বাই দ্য ওয়ে। লাস্টে হচ্ছে তোমাদের বিদায়মূলক কিছু কথা বলে শেষ করছি। তো তোমাদের হচ্ছে 27 তারিখ পরীক্ষা, মানে আজকে কয় তারিখ? 18 তারিখ না? আর বলা যে 8 দিন পরে পরীক্ষা, মানে তোমার হচ্ছে পরের পরের শুক্রবার, এই শুক্রবারের পরের শুক্রবার হচ্ছে তোমাদের পরীক্ষা। তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে। তোমরা কি করবে এখন? আগে যেগুলো পড়া হয়েছে ওগুলো রিভিশন দাও, এমসিকিউ যেগুলো বিগত বছরগুলোতে আসে কোশ্চেন ব্যাংকটা একটু সলভ করো, প্র্যাকটিস হইলে প্র্যাকটিস করো। আর আমাদের যে লাস্ট আওয়ার ব্যাটেল ফিল্ডে যে প্রশ্নগুলো হয়েছে, পরীক্ষা হয়েছে, এগুলো বারবার সলভ করো, ইনশাল্লাহ তোমার পরীক্ষাটা ভালো হবে। বাট একটাই কথা বলবো, নার্ভাসনেসটা একটু দূরে রাখো। নার্ভাসনেস থাকবেই, কিন্তু এটাকে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। আর বাবা মার সাথে সবসময় হচ্ছে ভালো বিহেভ করবা, তাদের কথা মতো মেনে চলবা। আর যেহেতু রমজান মাস পেয়েছো, এই মাসটা যেহেতু পাইছো, এটা আলহামদুলিল্লাহ অনেক, মানে নিজেকে হচ্ছে অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করবা। এখন এই মাসটাতে বেশি বেশি ইবাদত করবা, ইবাদতের সাথে কিছু সময় নিয়ে তুমি কি করবা? পড়াশোনা করবা, বুঝছো? তো এখানে ফোকাস দাও, ভালো করে ইবাদতে ফোকাস দাও, ইনশাল্লাহ তোমার রেজাল্ট ইনশাল্লাহ অনেক ভালো হবে। আর পরিশ্রম তো অবভিয়াসলি করতে হবে, পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আর নিজের কোনো ব্যাড হ্যাবিট থাকলে ওইগুলোকে কি করবা বলো তো? এই রমজান মাসে দূর করে ফেলবা, ওকে? আর যেটা করবা যে হচ্ছে ফোনটাকে একটু কম ইউজ করবা এই মাসটাতে, ফোন কম ইউজ করবা, আর ভালো ভালো কাজ করবে, ইবাদত করবা বেশি বেশি, বুঝছো? তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। নূর ভাইয়ের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। আর সবাই হচ্ছে পরীক্ষার হলে অবশ্যই যাওয়ার আগে দোয়া পড়ে যাবা। আর যখনই রিভিশন দিতে যাবা বা পড়াশোনা করতে যাবা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা পড়বা। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে দোয়া করবা যাতে তোমার জ্ঞান বাড়ায় দেয়, ঠিক আছে? আর বেশি বেশি প্র্যাকটিস করবা, সকালে পড়াশোনার অভ্যাস করবা, তাহলে দেখবা হচ্ছে তোমার পড়াশোনাটা অনেকদিন ধরে মনে থাকতেছে, ঠিক আছে? আর তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে, গ্র্যান্ড সেলিব্রেশনে যাতে তোমাদের সবার সাথে দেখা হয় ইনশাল্লাহ। আর নূর ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রেখো। তাহলে তোমাকে বিদায় দিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। আর আজকে ক্লাসের মাধ্যমে হয়তো তোমার আইডিয়া চলে আসছে যে কোন কোন এমসিকিউগুলো তুমি সলভ করলা এবং তোমার পারফরমেন্সটা কেমন, এটাও তুমি আশা করে আইডিয়া পেয়ে গেছো। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে বিজয় ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।